জেনরি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের উপন্যাস হুমায়ুন আহমেদের লেখা সবাই গেছে বনে। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বরাবরের মতোই সে একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা সব কিছুই আপনারা লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। শুরু করা যাক আমাদের আজকের উপন্যাস সবাই গেছে বনে। অধ্যায় 1। আকাশের দিকে তাকালে মন খারাপ হয়ে যায়। অবিকল দেশের মতো মেঘ করেছে, চারিদিক অন্ধকার করে একটু পরেই যেন কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে। আনিস কফি খেতে যাচ্ছিল, আকাশ দেখে তার খানিকটা মন খারাপ হয়ে গেল। বড্ড নস্টালজিক মেঘ। অ্যান্ডারসন ব্যস্ত ভঙ্গিতে পার্কিং লটের দিকে এগুচ্ছিল। আনিসকে দেখে থমকে দাঁড়ালো, সরু গলায় বলল, এখনও বাড়ি যাওনি? প্রচণ্ড থান্ডারস্টর্ম হবে, ওয়েদার সার্ভিস স্পেশাল বুলেটিন দিচ্ছে। কফি খেয়েই রওনা হব। লিফট চাও? লিফট দিতে পারি। না না, লিফট চাই না। এই অঞ্চলে ঝড় বৃষ্টি বড় একটা হয় না, সেজন্যই সম্ভবত লোকজনদের ভয় একটু বেশি। দেখতে দেখতে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে। কফি হাউসে মোটেই ভিড় নেই। উইকেন্ডে এরকম থাকে না কখনো। মেয়েরা সেজেগুজে বসে থাকে, ছেলেরা আসে ডেটের কথা পাকাপাকি করতে। আনিস কফির পেয়ালা নিয়ে বাঁ দিকে এগিয়ে গেল। কফি হাউসের শেষ মাথায় 4-5টি ছোট ছোট ঘর আছে। 3 নম্বর ঘরটি আনিসের খুব প্রিয়। দারুণ ভিড়ের সময়ও সেটি ফাঁকা থাকে। আজ পুরো কফি হাউস ফাঁকা, কিন্তু সেখানে একজন বুড়ি বসে আছে। আমি কি এখানে বসতে পারি? বুড়ি সম্ভবত ঘুমুচ্ছিল। আনিসের কথায় নড়ে চড়ে বসল। নিশ্চয়ই নিশ্চয়ই। বসার পরেই আনিসের মনে হলো কাজটি ভালো হয়নি। আমেরিকান বুড়িগুলো কথা না বলে থাকতে পারে না, ভ্যাজর ভ্যাজর করে 10 মিনিটের মধ্যে মাথা ধরিয়ে দেয়। তুমি ইন্ডিয়ান নিশ্চয়ই? না, আমি ইন্ডিয়ান নই। তুমি কি মালয়েশিয়ান? না, আমি বাংলাদেশি। সেটি কোথায়? ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি একটা ছোট্ট দেশ। কত ছোট? বেশ ছোট, নর্থ ডাকোটার অর্ধেক হবে। বুড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আনিসকে। দম ফুরিয়ে গেছে নিশ্চয়ই, বিশ্রাম নিয়ে আবার শুরু করবে। তুমি কি শুনেছ? সিভিয়ার থান্ডারস্টর্ম হবে, স্পেশাল বুলেটিন দিচ্ছে দুপুর থেকে। হ্যাঁ শুনেছি, খুবই খারাপ ওয়েদার। তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্র? না, আমি এখানকার একজন টিচার। কোন সাবজেক্ট? কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি। আনিস বড়ই বিরক্তিবোধ করতে লাগলো। বুড়িগুলোর কৌতূহল সীমাহীন, এরা মানুষদের বড্ড বিরক্ত করতে পারে। বুড়িটি তার ব্যাগ থেকে সিগারেট বের করলো, লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, তুমি কি এমিলি জোহানের নাম শুনেছ? না, কে সে? এখানকার একজন বড় কবি, গত বছর রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। না না, আমি তার নাম শুনিনি, আর লিটারেচারে আমার তেমন কোনো উৎসাহ নেই। বুড়ি সিগারেটে একটা লম্বা টান দিয়ে তার হাত বাড়িয়ে দিল। আমি এমিলি জোহান, তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আনিস হকচকিয়ে গেল। বুড়ি থেমে থেমে বলল, সমস্ত কফি হাউস ফাঁকা, আর তুমি বেছে বেছে আমার এখানে বসতে এসেছো দেখে ভাবলাম হয়তো আমাকে চেনো, গল্প করতে চাও। বুড়িদের সঙ্গে ইচ্ছে করে কে আর বসতে চায় বলো? আনিস ঠিক কী বলবে ভেবে পেল না। কিছু একটা তো বলা উচিত। তুমি কিন্তু এখনও তোমার নাম বলোনি। আমার নাম আনিস সাবেত। তোমার মতো বড় কবির সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। বুড়ি গলার স্বর নামিয়ে ফেললো, প্রায় ফিসফিস করেই বলল, মোটেই বড় কবি নই। রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড হচ্ছে একটা সস্তা ধরনের পুরস্কার। এখনও পর্যন্ত কোনো বড় কবি রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পায়নি। আমি যখন পেলাম তখন এত মন খারাপ হলো যে বলার নয়। বুঝতে পারলাম যে আমি একজন সস্তা ধরনের কবি, থার্ড রেট। বুড়ি উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, তোমার সঙ্গে কি আমার আবার দেখা হবে? আনিসের উত্তর দেবার আগেই সে থেমে থেমে বলল, ওয়ান ফ্লিউ টু দ্য ইস্ট, ওয়ান ফ্লিউ টু দ্য ওয়েস্ট, অ্যান্ড ওয়ান ফ্লিউ ওভার দ্য কাকুস নেস্ট। আনিস অনেকক্ষণ বসে রইল একা একা। এখান থেকে বাইরের আকাশ দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির ফোঁটা পড়ছে তা চোখে পড়ে। কত তফাৎ! ঝমঝম শব্দ নেই, গাছের পাতার সনসনানি নেই, ব্যাঙ ডাকছে না। বোঝার কোনো উপায় নেই যে বাইরে আকাশ অন্ধকার করে ঝোড়ো হাওয়া বইছে। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। কফি হাউস 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, অ্যাটেনশন প্লিজ। কফি হাউস থেকে বেরিয়ে মনে হলো বড্ড বোকামি হয়েছে। অনেক আগেই বাড়ি ফেরা উচিত ছিল। ভালো ঝড় হচ্ছে, লোকজন কোথাও নেই, পার্কিং লট ধু ধু করছে। আনিস মেমোরিয়াল লাউঞ্জে চলে গেল। মেমোরিয়াল লাউঞ্জে পত্রিকা পড়ার ব্যবস্থা আছে, একটা প্রকাণ্ড ভিক্টোরিয়ান পিয়ানো আছে, হট চকলেট এবং পেপসির দুটো ভেন্ডিং মেশিন আছে। অবস্থা তেমন খারাপ হলে
সেখানকার সোফায় আরাম করে রাত কাটানো যাবে। লাউঞ্জের শেষ প্রান্তে একটি ছেলে এবং খুবই অল্প বয়সী একটি মেয়ে জড়াজড়ি করে বসেছিল। ছেলেটি এক হাত দিয়ে মেয়েটির জামার হুক খোলবার চেষ্টা করছে। মেয়েটি বাধা দেবার একটা ভঙ্গি করছে এবং খিলখিল করে হাসছে। আনিস না দেখার ভান করে ভেন্ডিং মেশিনের দিকে এগোলো। এই সময় চারদিক অন্ধকার হয়ে গেল। এখানে এরকম হয় না কখনো। হাজারো দুর্যোগেও এদের ইলেকট্রিসিটি ঠিকই থাকে। মনে হচ্ছে মেয়েটি উঠে আসছে সোফা থেকে। তোমার কাছে কি সিগারেট আছে? আছে। আমি কি তোমার থেকে একটা সিগারেট ধার নিতে পারি? আমি সিগারেট বের করলো। মেয়েটি ফস করে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। বাদামি রঙের ঢেউ খেলানো চুল মেয়েটির, টানা টানা চোখ। লাইটারের আলোর জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আনিসের মনে হলো মেয়েটির মুখ যেন এইমাত্র কেউ তুলি দিয়ে এঁকেছে। সিগারেটের জন্য তোমাকে ধন্যবাদ। ছেলে মেয়ে দুটি পিয়ানোর আড়ালে চলে গেল। মেয়েটি অনবরত হাসছে খিলখিল করে। হাসির ধরন কেমন অসংলগ্ন। নিশ্চয়ই প্রচুর বিয়ার খেয়েছে। আনিস লম্বা হয়ে সোফায় শুয়ে পড়ল। ইলেকট্রিসিটি এখনও আসছে না। ট্রান্সমিশন লাইন কোথাও পুড়ে টুড়ে গেছে বোধহয়। মেয়েটির চাপা গলার স্বর শোনা যাচ্ছে। কি অসভ্যতা করছো, হাত সরাও প্লিজ। আবার খিলখিল হাসি। তারপর দীর্ঘ সময় আর কিছুই শোনা গেল না। বাইরে ঝড়ের বেগ বাড়ছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। আনিস শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন ঝড় থেমে গিয়েছে। ইলেকট্রিসিটি এসেছে। মেমোরিয়াল ইউনিয়ন আলোয় ঝলমল করছে। ছেলেটি নেই। মেয়েটি টেবিলে পা তুলে বসে আছে একা একা। তোমার কাছ থেকে কি আমি আরেকটা সিগারেট নিতে পারি? আনিস একটি সিগারেট দিল। মেয়েটি সিগারেট ধরিয়ে ক্লান্ত স্বরে বলল, তোমার সঙ্গে গাড়ি আছে? না, কেন বলো তো? গাড়ি থাকলে তোমাকে একটা লিফটের জন্য অনুরোধ করতাম। সরি, গাড়ি নেই আমার। তুমি থাকো কোথায়? 12 এভিনিউ। তোমার সঙ্গে আমি 12 এভিনিউ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারি, কি বলো? তা পারো। আমার বড্ড মাথা ধরেছে। মেয়েটি বাঁ হাতে তার কপাল টিপে ধরল। আনিস বলল, তোমার ছেলে বন্ধুটি কোথায়? ও আমার বন্ধু হবে কেন? কোথায় গেছে কে জানে। ওর সঙ্গে বকবক করেই তোমার মাথা ধরেছে। বৃষ্টি নেই, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। রাস্তায় নেমেই মেয়েটি খুব সহজ ভঙ্গিতে আনিসের হাত ধরল। তোমার অ্যাপার্টমেন্টে কি টাইলানল আছে? আছে। মনে হয় আমার জ্বর আসছে। দুটি টাইলানল এবং গরম কফি খেতে পারলে হতো। আনিস কথা বলল না। মেয়েটি সত্যি সত্যি জ্বর আসছে, হাত বেশ গরম। আমি তোমার অ্যাপার্টমেন্টে গিয়ে এক কাপ গরম কফি খেতে পারি? রাত বেশি হয়নি তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, খেতে পারো। আমাকে আরেকটা সিগারেট দাও। মাথা ধরা তাতে আরও বাড়বে। আমি তাতে কেয়ার করি না। আমি কোনো কিছুতেই কেয়ার করি না। তা ভালো। ভালো হোক মন্দ হোক, আমি কেয়ার করি না। বাসার সামনে এসে মেয়েটি থমকে দাঁড়ালো। অবাক হয়ে বলল, এত বড় বাড়ি, এটা তোমার? ভাড়া দিয়ে থাকি, নিজের নয়। আমি ভেবেছিলাম তুমি স্টুডেন্ট। না না, আমি স্টুডেন্ট নই। আনিস টাইলানল নিয়ে এলো, পানির বোতল আনলো। মেয়েটি ক্ষীণ স্বরে বলল, আমার জ্বর আসছে। তোমার কাছে থার্মোমিটার আছে? না, থার্মোমিটার নেই। তোমার গাড়ি থাকলে ভালো হতো, আমাকে পৌঁছে দিতে পারতে। আমি আমার এক বন্ধুকে টেলিফোন করছি, সে তোমাকে পৌঁছে দেবে। আমি কি তোমার এখানে এক রাত থাকতে পারি? ঘরে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না আমার। আনিস চুপ করে রইল। মেয়েটি থেমে বলল, কি থাকতে পারি? তা পারো। আমাকে শোবার ঘর দেখিয়ে দাও, আমার বড্ড খারাপ লাগছে। শোবার এই ঘরটি চমৎকার করে সাজানো। মেয়েটি খটিয়ে খটিয়ে দেখলো অনেকক্ষণ। তারপর খানিক ইতস্তত করে বলল, তুমিও কি শোবে আমার সঙ্গে? না। আরও শোবার ঘর আছে? হ্যাঁ। মেয়েটি পায়ের জুতো খুলল। মাথায় স্কার্ফ বাঁধা ছিল, স্কার্ফ খুলে মুখ মুছল। তারপর খুব সহজভাবে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্যই তোমার ইচ্ছা হলে আমার সঙ্গে শুতে পারো, আমি কিছুই কেয়ার করি না। নাম কি তোমার? মালিশা। শুভরাত্রি মালিশা। মালিশা কোনো জবাব দিল না। আনিস ভ্রু কুঞ্চিত করে ভাবল, কাজটা বোধ হয় ঠিক হলো না। এইসব হোবো শ্রেণীর মেয়েদের ঘরে থাকতে দিতে নেই। হয়তো একটা প্রস্টিটিউট, শহরে নষ্ট মেয়েদের একজন, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হয় না, মন খারাপ হয় শুধু। টিভিতে জনি কার্সন শো হচ্ছে। প্রেসিডেন্ট কার্টার দাঁত বের করে কিভাবে হাসে তাই দেখাচ্ছে। আহামরি কোনো অভিনয় নয়, এতে স্টুডিওর লোকজন হেসে গড়াগড়ি দিচ্ছে। চ্যানেল 4-এ লেট নাইট মুভি শুরু হলো, অর্থাৎ রাত বেশি হয়নি। একটা এখনও বাজেনি। আনিস কফি বানালো। ঘুমোতে যাওয়ার আগে কফি খাবার এই একটা বিশ্রী অভ্যাস তার আমেরিকায় এসে হয়েছে। মালিশা কি কফি খাবে? সম্ভবত না। মেয়েটিকে থাকতে দেওয়া ভুল হয়েছে। ড্রাগস নিয়ে এসেছে কিনা কে বলবে। হয়তো রাত দুপুরে চেঁচামেচি শুরু করবে। আনিস ঘুমোতে গেল অনেক রাতে। বাতি নেভাবার ঠিক আগের মুহূর্তে মনে হলো, আজ সন্ধ্যায় যে মহিলা কবির সঙ্গে দেখা হয়েছিল তার নাম মনে পড়ছে না। চমৎকার একটি নাম, খুব সম্ভবত এম দিয়ে শুরু হয়েছে। নামটি মনে না আসা পর্যন্ত কিছুতেই ঘুম আসবে না।
ছটফট করতে হবে বিছানায়। পুরনো সেই রোগ আবার দেখা দিচ্ছে, স্নায়ু উত্তেজিত হয়ে উঠছে, ঘাড়ের পাশের রগ দুটি ফুলে উঠছে। কাউকে জিজ্ঞেস করলে হয় না? শফিক তো অনেক দিন ধরে আছে এখানে, এত রাত্রে টেলিফোন করাটা কি ঠিক হবে? হ্যালো শফিক, জেগেছিলে? হ্যাঁ, কী ব্যাপার? আচ্ছা শোনো, তুমি কি এখানকার কোনো মহিলা কবিকে চেনো? বেশ বয়স ভদ্র মহিলার। শফিক বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, কী ব্যাপার আনিস ভাই? কোনো ব্যাপার না, এমনি জিজ্ঞেস করছি। ভদ্রমহিলার নাম এম দিয়ে শুরু। আমি ঠিক বুঝতে পারছি না কী জন্যে। আনিস লাইন কেটে দিল। শফিক এখন নির্ঘাত আবার টেলিফোন করবে, কাজেই এখন প্লাগ থেকে টেলিফোন খুলে রাখা উচিত। আনিসের সারা রাত ঘুম হলো না। ঘুম এলো ভোরবেলা। অধ্যায় 2। ফার্গো খুবই ছোট শহর। আমেরিকানরা একে সিটি বলে না, বলে টাউন। সাধারণ একটা সিটিতে যা যা থাকে এখানে তার সবই অবশ্যই আছে। আকাশ ছোঁয়ার দালানি শুধু নেই, 2টি নাইট ক্লাব আছে, মেয়েরা সেখানে নগ্ন হয়ে নাচে। একটা বড় ক্যাসিনো আছে, সেখানে সপ্তাহে 6 দিন দিন রাত 24 ঘন্টা ব্ল্যাক জ্যাক খেলা হয়। অত্যাধুনিক শপিং মল আছে বেশ কয়েকটি, তবু ফার্গো সিটি নয়, টাউন। নিউ ইয়র্ক বা শিকাগো থেকে যেসব বাঙালি এখানে আসে তারা চোখ কপালে তুলে বলে, আরে এ তো আমাদের কুমিল্লা শহর, ভিড় নেই, হইচই নেই, বাহ চমৎকার তো। কিন্তু বেশি দিন কেউ থাকে না এখানে। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে, কানাডা থেকে উড়ে আসে ঠান্ডা হাওয়া, থার্মোমিটারের পারদ ক্রমশ নিচে নামতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রা 0-30 ডিগ্রি নিচে নেমে থমকে দাঁড়ায়। অসহনীয়, অকল্পনীয় ঠান্ডা। একটা শীত কোনো মতে কাটাবার পরেই ফার্গোর মোহ কেটে যায়। ঘরের মধ্যে 6 মাস বন্দী হয়ে থাকতে পারে কেউ? বাঙালিরা মুখ কুঁচকে বলা বলি করে, এখানে মানুষ থাকতে পারে, এখানে বাস করতে পারে পোলার বিয়ার আর সিল মাছ। তবু অনেকেই আসে, ঘর বাড়ি কিনে স্থায়ী হয়ে যায় কেউ কেউ, যেমন স্থায়ী হয়েছেন আমিন সাহেব। শহরে বাড়ি করেছেন, মিনেসোটায় পেলিকেন লেকের ধারে সামার হাউস কিনেছেন। 20 বছর আগে যে দেশ ছেড়ে এসেছিলেন, আজ তার জন্য মন কাঁদে না। অথচ শুরুতে কী দিন গিয়েছে। ইউনিভার্সিটি থেকে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ফিরতেন, ঘরে রাহেলা একা, কিছুই করবার নেই। কতক্ষণ আর টিভির সামনে বসে থাকা যায়? একা একা দোকানে ঘুরতে কার ভালো লাগে? আমিন সাহেব সান্ত্বনা দিতেন, আর মাত্র একটা বছর, পিএইচডি করব না, এমএস করে ফিরে যাব, আর মাত্র কয়েকটা দিন কষ্ট করো। পরিবর্তন হলো খুব ধীরে। আমিন সাহেব একদিন অবাক হয়ে লক্ষ্য করলেন রাহেলা চমৎকার ইংরেজি শিখেছে। বাহ, তুমি তো চমৎকার ইংরেজি বলো, কোত্থেকে শিখেছ? একেবারে আমেরিকান অ্যাকসেন্ট, কীভাবে শিখলে? টিভি দেখে দেখে শিখেছি, কী আর করবো বলো। 2 বছরের মাথায় চাকরি হলো রাহেলার। আহামরি কিছু নয়, রিসার্চ ল্যাবে সূর্যমুখী ফুলের চারা বাছা। সেই বছর গাড়ি কিনলেন আমিন সাহেব, 1971 মডেল ডজ পোলার, প্রকাণ্ড গাড়ি। নিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে গেলেন ডেভিলস লেকে। রাহেলার মনে হলো সে বোধহয় আগের মতো অসুখী নয়। দেখতে দেখতে কতদিন হয়ে গেল। প্রচুর ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে যাওয়া হয়ে উঠল না, বেড়াতে যাবার জন্যও নয়। একটা না একটা ঝামেলা থাকেই। পিএইচডির বছর দেশে যাবে না, নতুন চাকরি, দেশে যাওয়া যাবে না, ইমিগ্রেশন না হওয়া পর্যন্ত বের হওয়া ঠিক হবে না, নতুন বাড়ি কেনা হয়েছে, এখন বাড়ি ঠিকঠাক করতে হবে, দেশে যাওয়া পিছাতে হবে, প্রথম বাচ্চা হবে, এই সময়টা তো আমেরিকাতেই থাকতে হবে। তারা প্রথমবারের মতো যখন দেশে গেল তখন রুনকির বয়স 4 বছর। প্রায় 1 যুগ পর দেশে ফেরা, কি দারুণ উত্তেজনা গিয়েছে। কিন্তু দেশে ফিরে কিছুই ভালো লাগলো না। নোংরা ঘর বাড়ি, দেয়ালগুলি ময়লা, রাতের বেলা কেমন অন্ধকার অন্ধকার লাগে চারিদিক। মানুষজনও কেমন যেন বদলে গেছে, কেউ যেন ঠিক সহজ হতে পারে না। বড় খালা, যিনি সারা জীবন তুই তুই করে কথা বলতেন, তিনি পর্যন্ত তুমি বলা শুরু করলেন। 1 মাস পরেই রুনকি পড়ে গেল অসুখে। যা খায় কিছুই হজম করতে পারে না। রাহেলা আমেরিকা ফিরে এসে হাঁপ ছাড়ল। দেখতে দেখতে কতদিন হয়ে গেল। 20 বছর অনেক লম্বা সময়। রাহেলার বাবা মা মারা গেলেন। আমিন সাহেবের বাবা মা তো আগেই ছিলেন না, কোনো পিছুটান রইল না। রাহেলার সবচেয়ে ছোট বোনটির বিয়ে হয়ে গেল। কোথায় আছে সে কিছুই জানা নেই। জানবার জন্য সেরকম উৎসাহ এখন আর হয় না, সব কিছু যেন হারিয়ে গেছে। আজকাল আয়নায় মুখ দেখলে রাহেলার তীক্ষ্ণ ব্যথা বোধ হয়। মুখের চামড়া স্লথ হয়ে এসেছে, কানের দুপাশে সাদা চুল সাপের মতো কিলবিল করে। এখন তার অন্য এক ধরনের আলস্য বোধ হয়। সকালবেলা চেয়ার পেতে বারান্দায় একা একা বসে থাকেন। আমিন সাহেব তাঁকে বিরক্ত করেন না, কেমন একটা দূরত্ব এসে গেছে তাঁদের মধ্যে। মাঝে মাঝে রুনকি আসে ঝড়ের মতো। আবার তুমি চেয়ার নিয়ে বসেছ, শিকড় গজিয়ে শেষে তুমি একটা গাছ হয়ে যাবে মা, আয় তুইও বস। আমার যেন কোনো কাজ নেই। রুনকি দেখতে তার মতো হয়নি, তবু চমৎকার হয়েছে। গায়ের রং চাপা, কিন্তু কি কালো শান্ত চোখ, তাকালেই কেমন যেন মন খারাপ হয়। আয়নার সামনে দাঁড়িয়ে রুনকি যখন চুল ব্রাশ করে তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। রুনকি ঠোঁট বাঁকায়, এমন করে তাকাও কেন মা? কেমন করে তাকায়? কেমন যেন পুরুষ পুরুষ চোখে তাকাও।
তিনি তার নিজের মেয়েকে একটুও বুঝতে পারেন না। মাঝে মাঝে অনেক কায়দা করে জিজ্ঞেস করেন, তুই কীরকম ছেলে বিয়ে করতে চাস রনকি? বিয়ের কথা আমি মোটেই ভাবছি না। বছরের পর বছর একটা ছেলের সঙ্গে থাকা বড্ড আগলি। এসব আবার কী ধরনের কথা? সত্যি কথাই বলছি তোমাকে, যেসব ছেলে আমার সঙ্গে ডেট করে, তুমি কি ভাবছো আমি ওদের কাউকে বিয়ে করার কথা ভাবি? হোলি কাউ! তাছাড়া ওরাও বিয়ে করতে চায় না, ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে শুতে চায়। রাহেলা মুখ কালো করে বললেন, তুই নিশ্চয় ওদের ঘরে যাস না? মা, যাই কি না যাই সেসব আমি তোমার সঙ্গে ডিসকাস করতে চাই না। আমার বয়স 19 হয়েছে, তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। রাহেলা চান একটা হৃদয়বান এবং বুদ্ধিমান বাঙালি ছেলেকে বিয়ে করবে রনকি। জীবনে যে সমস্ত সুখ ও আনন্দের কথা তিনি সারা জীবন কল্পনা করেছেন, তার মেয়ে সেসব ভোগ করবে। কিন্তু এই দূরদেশে তেমন ছেলে পাওয়া যাবে কোথায়? রাহেলা লং ডিস্টেন্সে পরিচিত সবাইকে একটা ছেলের কথা বলেন। খোঁজ যে আসে না তাও নয়। প্রথমেই জানতে চায় মেয়ের কি ইমিগ্রেশন আছে, বিয়ে করলে এখান থেকে যাবার ব্যাপারে কোনো সাহায্য হবে কি। মেয়ের ছবি দেখতে চায় না, মেয়েটিকে দেখতে চায় না, গ্রিন কার্ড দেখতে চায়। আমিন সাহেব নিজের ঘরে বসে কী যেন লিখছিলেন। একতলা সর্বপশ্চিম কোণের ছোট্ট ঘরটি তার নিজস্ব ঘর। ঘরটিতে আসবাব বলতে ছোট্ট একটা লেখার টেবিল, একটা ইজি চেয়ার, বুকশেলফে কয়েকটি রেফারেন্স বই, ন্যাশনাল জিওগ্রাফির কিছু পুরনো সংখ্যা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি ছাড়া অন্য কোনো বই নেই। আমিন সাহেব মাঝে মাঝে দরজা বন্ধ করে এই ঘরে বসে কী যেন লেখেন। রাহেলার কৌতূহল হলেও কখনো কিছু জিজ্ঞেস করেননি। আমিন সাহেবের কোনো বিষয়ে কৌতূহল প্রকাশ করতে আজ আর তার ভালো লাগে না। রাহেলা দরজায় দুবার টোকা দিয়ে মৃদু গলায় বললেন, আসবো? জবাব পাওয়ার আগে তিনি পর্দা সরিয়ে আমিন সাহেবের ঘরে ঢুকলেন। আমিন সাহেব তার লেখাটি আড়াল করবার চেষ্টা করলেন। রাহেলা ভান করলেন যেন তিনি এসব কিছুই লক্ষ্য করছেন না। আমি আজ সন্ধ্যায় কয়েকজনকে খেতে বলেছি। আমিন সাহেব কোনো উত্তর দিলেন না। তুমি টচি থেকে শুটকি মাছ এনে দেবে? শুটকি মাছ পাওয়া যায়? মাঝে মাঝে যায়, আমি নিয়ে আসবো। রাহেলার মনে হলো আমিন সাহেব অস্বস্তি বোধ করছেন, যেন তিনি চান না রাহেলা এখানে থাকে। কিন্তু এরকম মনে করার কারণ কি? রাহেলা নিজের অজান্তেই বলে ফেললেন, কি লিখছ? তেমন কিছু নয়। রাহেলা খানিকক্ষণ সরু চোখে তাকিয়ে থেকে দোতলায় চলে গেলেন। দোতলার একেবারে শেষ কামরাটি রনকির। সে দরজা বন্ধ করে গান শুনছে। রনকি, দরজা খুলতো মা। রনকি দরজা খুলে দিল। তার চোখ ভেজা, মনে হলো সে অনেকক্ষণ ধরে কাঁদছে। কি হয়েছে রনকি? কিছু না মা, নেল ডায়মন্ডের গান শুনছিলাম। ওর গান শুনলে খুব লোনলি ফিলিং হয়। রুনকি মিষ্টি করে হাসলো। রাহেলা থেমে থেমে বললেন, আমি কয়েকটা ছেলেকে খেতে বলেছি, তুমি সন্ধ্যাবেলা যেও না কোথাও। ঠিক আছে মা, তোমার নীল শাড়িটা পরবে। বেশ, বিশেষ কাউকে আসতে বলেছ? রাহেলা ইতস্তত করে বললেন, আনিস নামের একটি ছেলে আসার কথা। NDSU এর টিচার, খুব ভালো ছেলে। কী করে বুঝলে খুব ভালো ছেলে? শফিক বলেছে। রুনকি হাসি হাসি মুখে বলল, নিশ্চয়ই আনম্যারিড, এবং নিশ্চয়ই তুমি চাও আমি খুব ভদ্র নম্রভাবে তার সঙ্গে কথা বলি। চাওয়াটা কি খুব অন্যায়? না, অন্যায় হবে কেন? তবে মাস্টারদের আমি দু চোখে দেখতে পারি না। রাহেলা কঠিন চোখে তাকিয়ে রইল। রুনকি বলল, তোমার চিন্তার কিছুই নেই, আমি খুব ভদ্র ও নম্রভাবে থাকবো, একটুও ফাজলামি করব না, দেখবে মিষ্টি মিষ্টি হাসছে শুধু। অধ্যায় 3। আনিসের ঘুম ভাঙল 11টায়। সে কয়েক মুহূর্ত নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না, সত্যি সত্যি 11টা বাজে। আজ শুক্রবার, 9:30টায় একটা ক্লাস ছিল। 306 নম্বর কোর্স, পলিমার রিওলজি। এখন অবশ্যই কিছু করার নেই, মিস ক্যাথরিনকে টেলিফোন করে দিতে হবে। ক্লাস মিস করা তেমন কোনো ব্যাপার নয়, সময় করে নিয়ে নিলেই হবে। কিন্তু ঘুমের জন্য ক্লাসে না যেতে পারাটা লজ্জার ব্যাপার। আনিস টেলিফোন হুক লাগানো মাত্রই টেলিফোন বেজে উঠল। হ্যালো আনিস ভাই, আমি শফিক। বুঝতে পারছি, কাল রাত থেকে এই নিয়ে 6 বার টেলিফোন করেছি। আপনি কি টেলিফোন ডিসকানেক্ট করে রেখেছিলেন? হ্যাঁ। আমি ভাবলাম কি ব্যাপার, এদিকে আপনার মহিলা কবির নাম পেয়েছি, নাম হচ্ছে ম্যারি স্টুয়ার্ট। আনিস ক্লান্ত ভঙ্গিতে বলল, ম্যারি স্টুয়ার্ট নয়, ভদ্রমহিলার নাম এমিলি জোহান। রাত্রে মনে করতে পারছিলাম না, এখন মনে হয়েছে। আনিস ভাই, আপনার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। আমিন সাহেবের বাসায় যাবার কথা মনে আছে তো? আজকে তো নয়, কাল। হ্যাঁ কাল। শুনুন আনিস ভাই, আমি আসছি এখন, এই 10 মিনিটের মধ্যে, সিরিয়াস কথা আছে। আনিস টেলিফোন রেখে চায়ের পানি বসিয়ে দিল। পানি গরম হতে হতে হাত মুখ ধুয়ে আসা যাবে। হাত মুখ ধুতে গিয়ে মনে পড়ল আরেকটি প্রাণী আছে। আশ্চর্য, এত বড় একটা ব্যাপার এতক্ষণ মনে পড়ল না কেন? কিন্তু মালিশা ছিল না। ঘরের বিছানা সুন্দর করে পাতা, বিছানার উপর এক টুকরো সাদা কাগজ পড়ে আছে। আনিস দেখলো সেখানে পেন্সিলে লেখা, তুমি ঘুমাচ্ছ দেখে জাগালাম না, অনেক ধন্যবাদ। আনিসের কেন যেন একটু মন খারাপ লাগলো, অথচ মন খারাপ হবার কোনো কারণ নেই। আজকের দিনটি খুবই খারাপ যাচ্ছে। মাঝে মাঝে এরকম খারাপ দিন আসে, কোনো কিছুই ঠিকমতো হয় না। শফিকের 10 মিনিটের মধ্যে আসার কথা, সে 2 ঘন্টার মধ্যেও এলো না।
মিস ক্যাথরিনকেও টেলিফোন করে পাওয়া গেল না। ইউনিভার্সিটিতে এখন গিয়ে হাজির হওয়ার কোনো মানে হয় না। আনিসের মনে হলো তার জ্বর আসছে। কি ভয়ঙ্কর খারাপ দিন। টিভি নিউজ চ্যানেলে পর্যন্ত একটি ভালো খবর নেই। ক্যান্টাকিতে 2টি শিশুকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সল্ট ট্রু ট্রিটির আলোচনা ভেঙে গেছে। বেলজিয়ামে লিয়েগে শহরে একটি ট্রেন নদীতে পড়ে 150 লোকের সলিল সমাধি হয়েছে। বাগানে চেয়ার সাজানো হয়েছে। রুনকির মনে হলো তার মা কিছুটা বাড়াবাড়ি করছে। 2বার টেবিল ক্লথ পাল্টানো হয়েছে। ফুলদানিতে ফুল সাজানো হয়েছে। স্টেরিও সিস্টেমকে টেনে আনা হয়েছে বাইরে। রুনকি বলল, মা তুমি বড্ড হুলস্থুল করছো। রাহেলা অসন্তুষ্ট হলেন। তাঁর কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়ল। বাইরে চেয়ার পেতে বসলে বুঝি হুলস্থুল হয়? তা হয় না, কিন্তু ফুলদানি রাখলে হুলস্থুল হয়। তুমি $6 খরচ করে ফুল আনিয়েছ মা। বেশ তো, তোমার অপছন্দ হলে ফুলদানি তুলে নাও। রুনকি অপ্রস্তুত হলো। তার মা স্পষ্টই রেগে গেছেন। সে তার মাকে ঠিক বুঝতে পারে না। অত্যন্ত ছোট কারণে তিনি অসম্ভব রেগে যেতে পারেন। রুনকি হাসি মুখে বলল, মা তুমি যদি চাও তাহলে আমি নীল শাড়িটা পরব। আমার আবার চাওয়া চাই কে রুনকি? আমি কখনো কারো কাছে কিছু চাইনি। রুনকি মুখ কালো করে তার ঘরে চলে গেল। এমন একটি চমৎকার দিন কেমন করেই না নষ্ট হয়ে যাচ্ছে। রুনকি তার ঘরের দরজা বন্ধ করে দিল। এই ঘরে নিজের মনে কাঁদা যায়, উঁচু ভলিউমে গান বাজানো যায়। এটি তার নিজের গোপন পৃথিবী। টুকটুক করে টোকা পড়ছে দরজায়। নিশ্চয়ই বাবা। এমন শালীন ভঙ্গিতে বাবা ছাড়া আর কেউ দরজা নক করতে পারেন না। রুনকি নরম গলায় বলল, কি চাও বাবা? দরজা খোল বেটি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? খুলেই দেখো। রুনকি বেরিয়ে এলো, তার 2 চোখ ভেজা, চুল এলোমেলো। তোমার জন্য একটা গিফট প্যাকেট এসেছে ইটালি থেকে। ইটালিতে কে আছে? তোমার মা। টম সামার কাটাতে গিয়েছে। রুনকি প্যাকেট খুলে স্তম্ভিত হয়ে গেল। প্লাস্টার অফ প্যারিসের তৈরি অপূর্ব একটি নারী মূর্তি। নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোর কোনো ভাস্কর্যের ইমিটেশন। রুনকি গাঢ় স্বরে বলল, কি সুন্দর, দেখেছ? হ্যাঁ সুন্দর, খুবই সুন্দর। মাকে দেখিয়ে আনি। রুনকি ছুটে বেরিয়ে গেল। রাহেলা রান্নাঘরে। রান্নাবান্নার কাজ অনেক আগেই শেষ হয়েছে। খাবার দাবার গরম রাখার জন্য শুধু ওভেনে দিয়ে রাখা। অনেক রকম আয়োজন হয়েছে। তবু রাহেলার মনে হচ্ছে আয়োজন পূর্ণাঙ্গ হয়নি। কাঁচামরিচ নেই ঘরে। হর্নবাকার্সে কাঁচামরিচ পাওয়া যায়নি। তিনি বা আমিন সাহেব কেউ অবশ্যই ঝাল খান না। তবে প্রবাসী বাঙালিরা খাবার টেবিলে কাঁচামরিচ দেখতে ভালোবাসে। মা দেখো টম কি পাঠিয়েছে। কোন টম? পাগলা টম। রুনকি বেশ বিরক্ত হলো। টম আবার কজন আছে যে পাগলা টম বলতে হবে? রুনকি বলল, মূর্তিটা আমি বাগানে সাজিয়ে রাখি মা, তোমার অতিথিরা দেখলে অবাক হবে। রাহেলা থেমে থেমে বললেন, না রুনকি, এটি তোমার ঘরেই থাক, মূর্তিটি অশালীন। রুনকি স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর ঝড়ের বেগে দোতলায় উঠে গেল। অতিথিদের মধ্যে প্রথম এলেন নিশানাত রায়, গ্র্যান্ড ফোকস ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর। ভদ্রলোকের বয়স 55, কিন্তু দেখায় 70-এর মতো। লম্বা দড়ি পাকানো চেহারা। যে কোনো নিমন্ত্রণে সবার আগে এসে উপস্থিত হন এবং নিরিবিলি একটা কোণ বেছে চোখ বন্ধ করে বসে থাকেন কিংবা ঘুমন। আমেরিকান ইউনিভার্সিটিতেও ক্লাস নিতে গিয়ে একই কাণ্ড। তবু তিনি টিকে আছেন, কারণ টপোলজিতে একজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ হিসেবে তাকে এখনও ধরা হয়। যদিও টপোলজি তিনি ছেড়েছেন 10 বছর আগে। অনেকের ধারণা গ্র্যান্ড ফোকস ইউনিভার্সিটির নাম লোকে জানে কারণ প্রফেসর নিশানাত এখানে মাস্টারি করেন। নিশানাতবাবু তার স্বভাব মতো 5টার দিকে এসে পড়লেন এবং লজ্জিত স্বরে বললেন, দেরি করে ফেললাম নাকি? আমিন সাহেব হাসি মুখে বললেন, না দেরি হয়নি। চা দেব না লিকার? নিশানাতবাবু বিড়বিড় করে কী যেন বললেন, পরিষ্কার বোঝা গেল না। তিনি বেছে বেছে সবচেয়ে পেছনের একটি চেয়ারে পা উঠিয়ে বসলেন। আমিন সাহেব মার্টিনির একটা বড় গ্লাস নিয়ে এসে দেখেন নিশানাতবাবু চোখ বন্ধ করে ফেলেছেন। নিশানাতবাবু, নিন, মার্টিনি এনেছি। কী যেন বলে, আমি অবশ্যই চা চেয়েছিলাম। চা নিয়ে আসতে পারি, পানি গরম আছে। নিশানাতবাবু তার উত্তর দিলেন না, চুপচাপ বসে রইলেন। রাত 8টা বেজে গেল। অন্য 2 জন নিমন্ত্রিতের কোনো খোঁজ নেই। শফিকের ঘরে টেলিফোন করা হলো কয়েকবার, কেউ ধরল না। রুনকি বলল, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে মা, তুমি এমন মুখ কালো করে থেকো না। কি আজে বাজে কথা বলো রুনকি, মুখ কালো করবো কেন? আমি সরি মা। ঠিক আছে, খেতে বসো। নিশানাতবাবু নিঃশব্দে খেয়ে যাচ্ছেন। আমিন সাহেব একবার বললেন, রান্না কেমন হয়েছে নিশানাতবাবু? নিশানাতবাবু তার জবাব দিলেন না। তিনি কখনো অপ্রয়োজনীয় প্রশ্নের জবাব দেন না। রুনকি বলল, নিশা, চাচার জিহ্বায় কোনো টেস্ট বাড নেই। তিনি যাই খান তাই তার কাছে ঘাসের মতো লাগে, তাই না চাচা? নিশানাতবাবু তার উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখন টেলিফোন বাজল। টেলিফোন ধরল রাহেলা। হ্যালো, আমি শফিক। রাহেলা শুকনো গলায় বললেন, আমরা সবাই খেতে বসেছি, একটু পরে ফোন করতে পারো? রাহেলা কঠিন মুখ করে খেতে বসলেন। রুনকি মায়ের দিকে না তাকিয়ে বলল, মা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। রাহেলা উত্তর দিলেন না। নিশানাতবাবু বললেন, প্রচুর আয়োজন করেছেন, মনেই হয় না বিদেশ।
রুনকি বলল, মা ওদের হয়তো বিশেষ কোনো ঝামেলা হয়েছে, টেলিফোন নামিয়ে না রেখে তোমার উচিত ছিল। আমার কি আর উচিত আর কি অনুচিত তা আমি তোমার কাছ থেকে শিখতে চাই না। তুমি ভাজা মাছ আরও নেবে? না। নিশানাথবাবু আপনি নেবেন? নিশানাথবাবু অবাক হয়ে বললেন, এটা ভাজা মাছ? আমি ভাবছিলাম। রুনকি বলল, তুমি শুধু শুধু রাগ করছো মা, ওদের নিশ্চয়ই বড় রকমের কোনো ঝামেলা হয়েছে। নিশানাথবাবু বললেন, কাদের ঝামেলা হয়েছে? যাদের আসবার কথা ছিল তাদের। কি ঝামেলা সেটা এখনও জানা যাচ্ছে না। হয়তো ভদ্রলোক বাথরুমে গিয়ে দেখেন বাথটাবে একটা ডেড বডি পড়ে আছে, ডেড বডিটির পিঠে একটি ওরিয়েন্টাল কাজ করা ছুরি। আমিন সাহেব হেসে ফেললেন। হাসির কি হলো বাবা, হতে পারে। নিশিনাথবাবু বললেন, এ দেশে সবই সম্ভব, খুন খারাপ এদের কাছে কিছুই না, ও তো অসভ্য বর্বরের দেশ। ঝামেলাটা কি হয়েছে তা জানা গেল কিছুক্ষণের মধ্যেই। গাড়ি নিয়ে হাইওয়েতে আটকা পড়েছে। শফিকের প্রাচীন ফোর্ড ফিয়েস্টার ট্রান্সমিশন কাজ করছে না। হাইওয়ের একটি রেস্ট হাউসে বসে আছে দুজন। রুনকি বলল, রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে আটকা পড়া দারুণ এক্সাইটিং। রাহেলা ভ্রু কোঁচকালেন। ঠান্ডা স্বরে বললেন, এর মধ্যে এক্সাইটিং কি দেখলে তুমি? সাধারণ মানুষদের মতো ভাবতে শেখো। গাড়ি নিয়ে আটকা পড়াটা হচ্ছে যন্ত্রণা, এক্সাইটমেন্ট নয়। তুমি এত রেগে রেগে কথা বলছো কেন মা? রুনকি, কথা বন্ধ করে গাড়ি নিয়ে ওদের খোঁজে যাও। তোমার বাবাকে পাঠাবো না, সন্ধ্যা থেকে মার্টিনি খাচ্ছে, ওর হাত স্টেডি নেই। কথাটা ঠিক নয়। 2 পেগের মতো মার্টিনি আমিন খেয়েছেন, কিন্তু তিনি কিছু বললেন না। রাহেলার মেজাজ চড়ে আছে, চুপ করে থাকাই ভালো। নিশানাথবাবু বসার ঘরের সোফায় পা গুটিয়ে আবার ধ্যানস্থ হয়েছেন। আমিন তার পাশে এসে বসতেই তিনি বললেন, বুঝলেন, অতি অসভ্য, অতি বর্বরজাত। রাহেলা রুনকির সাথে গ্যারেজ পর্যন্ত গেলেন। রুনকির হাতে চাবি দিয়ে বললেন, নতুন ছেলেটির সঙ্গে খুব ভদ্র ব্যবহার করবে। রুনকি অবাক হয়ে বলল, আমি অভদ্র মা? কী বলছো তুমি? যা বলছি মন দিয়ে শোনো। আমি চাই তুমি বাঙালি ছেলেদের সঙ্গে কিছুটা মেলামেশা করো। রুনকি চুপ করে রইল। রাহেলা বললেন, তোমার একটি ভালো বিয়ে হোক, সেটাই আমি চাই। আমি তোমাকে হ্যাপি দেখতে চাই। বাঙালি ছেলের সঙ্গে বিয়ে হলে আমি হ্যাপি হব? তোমার তো বাঙালি ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তুমি কি হ্যাপি? রাহেলা উত্তর দিলেন না। রুনকি বলল, এইসব নিয়ে আমি ভাবতে চাই না, আর আমি চাই না তুমিও ভাবো। ইদানিং আমাকে নিয়ে তুমি বড্ড বেশি চিন্তা করছো। তুমি বলতে চাও চিন্তার কিছু নেই? রুনকি গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। রাহেলা বললেন, শাড়ি একটু উপরের দিকে টেনে নাও, এক্সিলারেটরের সঙ্গে যেন লেগে না যায়। হাইওয়েতে নেমেই রুনকি গাড়ির স্পিড বাড়িয়ে 70-এ নিয়ে এলো। গ্র্যান্ড ফোক্স থেকে ফার্গো ইন্টারস্টেট হাইওয়ে ফাঁকা থাকে বলেই পুলিশ টুলিশ তেমন থাকে না, যত ইচ্ছা স্পিড তোলা যায় গাড়িতে। রুনকির বান্ধবী শায়রান একবার 95 পর্যন্ত তুলেছিল। কি প্রচণ্ড কাঁপুনি গাড়ির! রুনকির এতটা সাহস নেই। 70-এই তার খানিকটা হাত কাঁপে। তাছাড়া ফল সিজন বলেই গাছের পাতা ঝরছে, শুকনো পাতার উপর দিয়ে গাড়ি গেলেই অদ্ভুত শব্দ হয়, কেমন যেন ভয় ভয় করে। আপনাদের নিতে এসেছি আমি। আনিস মেয়েটিকে দেখে অবাক হলো। হালকা পাতলা গড়নের বাচ্চা একটি মেয়ে, শিশুদের চোখের মতো তরল চোখ, কেমন যেন অভিমানী পাতলা ঠোঁট। আপনি বুঝি সেই টিচার আনিস? আনিসের উত্তর দেওয়ার আগেই মেয়েটি বলল, আমি কিন্তু মাস্টারদের একটুও পছন্দ করি না, আপনি আবার রাগ করবেন না যেন। আনিস হাসি মুখে বলল, না না, আমি রাগ করব না। মাস্টাররা ক্লাসের বাইরে কিছু জানে না, জানতে চায়ও না। তাই কি? হ্যাঁ, আমি $10 বাজি রাখতে পারি। আপনি কবি কিটসের প্রণয়িনীর নাম জানেন না? আনিস বেশ অবাক হলো। মেয়েটির মুখ হাসি হাসি, কিন্তু ঝগড়া বাঁধানোর একটা সূক্ষ্ম চেষ্টা আছে। শফিক তার গাড়ি নিয়ে এখনও ব্যস্ত। তার ধারণা ঝামেলাটা আসলে ট্রান্সমিশনে নয়, কার্বুরেটরে। আর খানিকক্ষণ অপেক্ষা করলেই সে ঠিক করে ফেলতে পারবে। আনিস একটি সিগারেট ধরিয়ে মৃদুস্বরে বলল, কবি কিটসের প্রণয়িনীর নাম জানা অত্যাবশ্যকীয় বিষয় নয়। আইনস্টাইনের কয় স্ত্রী, সেটা জানা বোধহয় অত্যাবশ্যকীয়? না, তা নয়, এইসব হচ্ছে বিলাস। শফিকের গাড়ি একটি ছোট্ট গর্জন করে আবার ঠান্ডা হয়ে গেল। সে হাসি মুখে বলল, দেখলেন তো আনিস ভাই, প্রায় কায়দা করে ফেলেছি, আর 10 মিনিট। আনিস সে কথার জবাব দিল না। রুনকি মাথার স্কার্ফ শক্ত করে বাঁধতে বাঁধতে মৃদুস্বরে বলল, আমি তর্ক করে আপনাকে রাগিয়ে দিতে চাই না, তাহলে মা খুব রাগ করবেন। মাকে আমি রাগাতে চাই না। তার কিছুদিন আগেই নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, আরেকবার হলে খুব মুশকিল হবে। শফিকের গাড়ি স্টার্ট নিয়েছে, বিকট শব্দ আসছে সেখান থেকে। শফিক কোমরে হাত দিয়ে গাড়িকে উদ্দেশ্য করে ছোটোখাটো বক্তৃতা দিয়ে ফেলল, শালা তুমি মানুষ চেনো নাই, কত ধানে কত চাল বোঝো নাই, শালা এক চট দিয়ে তোমার দাঁত খুলে ফেলবো। রুনকি খিলখিল করে হেসে ফেলল। অধ্যায় 4। 500 লেভেলের একটি ক্লাস ছিল 10:30টায়। আনিস ক্লাসে ঢুকে দেখল চেয়ারম্যান ডক্টর হিন্ডারবেল্ট বসে আছেন। হিন্ডারবেল্ট একা নয়, অর্গানিক কেমিস্ট্রির ডাক্তার বায়েরও কফির পেয়ালা হাতে বসে আছে। হিন্ডারবেল্ট বলল, আমরা তোমার ক্লাসে বসতে পারি তো? আনিস বলল, নিশ্চয়ই, কোনো প্রশ্ন আবার জিজ্ঞেস করো না। আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। হঠাৎ তার ক্লাসে এসে বসার কারণ ঠিক বোঝা যাচ্ছে না, তবে এরা তাকে পছন্দ করছে না এইটুকু পরিষ্কার বোঝা যায়।
পছন্দ না হওয়ার কারণ তার জানা নেই, কোনো কারণ থাকার কথাও নয়। আনিস বক্তৃতা শুরু করলো। ডাক্তার বায়ার কিছু শুনছে বলে মনে হলো না। নিচু গলায় ফিসফিস করে কী যেন বলছে হিন্ডারব্যান্ডকে। একবার দুজনেই সশব্দে হেসে উঠল। হিন্ডারব্যান্ড আনিসের দিকে তাকিয়ে বলল, সরি আনিস, তুমি চালিয়ে যাও। আনিস যেতে পারল না। ডাক্তার বায়ার হঠাৎ করে বললেন, তোমার ইংরেজি কথা আমি ঠিক ধরতে পারছি না আনিস, তুমি কি আরেকটু স্লো যাবে? তুমি তো নিজেই কথা বলছো বায়ার, আমি স্লো বললেও কিছু যাবে আসবে না। দু একটি ছেলে হেসে উঠল। হিন্ডারব্যান্ড বলল, চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। আনিস 10 মিনিট আগে ক্লাস শেষ করে দিল। হিন্ডারব্যান্ড উঠতে যাচ্ছিল। আনিস বলল, তোমার সঙ্গে আমার কথা আছে হিন্ডারব্যান্ড। বলো। আচ্ছা, হঠাৎ আমার ক্লাসে এসে বসলে কেন? পলিমারিওলজিতে তোমার কোনো উৎসাহ আছে বলে তো শুনিনি। হিন্ডারব্যান্ড খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমরা বসেছি একটা জিনিস দেখতে। তোমার সম্পর্কে ডিনের অফিসে একটা রিপোর্ট হয়েছে। বলা হয়েছে তোমার উচ্চারণ কেউ বুঝতে পারছে না। রিপোর্ট কি ছাত্ররা করেছে তা জানি না, তুমি ডিনকে জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে মনে করি তোমার কথা বুঝতে না পারার কোনো কারণ নেই। ধন্যবাদ। আনিস কফি খেতে গেল মেমোরিয়াল ইউনিয়নে। ডাক্তার অ্যান্ডারসন খাতাপত্র নিয়ে একটি টেবিল দখল করে বসেছিল। আনিসকে দেখেই গম্ভীর মুখে বলল, তোমাদের বাংলাদেশের স্টল দেখে এলাম। কি দেখে এলে? লাইব্রেরিতে আন্তর্জাতিক একটা মেলা হচ্ছে, সেখানে তোমাদেরও একটা স্টল দেখলাম। আনিসের মনে হলো ডাক্তার অ্যান্ডারসন যেন হাসি গোপন করবার চেষ্টা করলো। তুমি কফি শেষ করেই যাও। স্টলের ব্যাপারটি মিথ্যে নয়। একটা প্রকাণ্ড টেবিল নিয়ে শফিক বসে আছে। শফিকের গায়ে একটি হাতাকাটা স্যান্ডো গেঞ্জি এবং পরনে সবুজ রঙের একটা লুঙ্গি, বাংলাদেশের সাধারণ মানুষের পোশাক। টেবিলে একটা ময়লা 5 টাকার নোট, 2টি 10 পয়সা, আরেক পাশে একটি বড় ফুলস্কেপ কাগজে হলুদ মার্কার দিয়ে অ লেখা। আনিস স্তম্ভিত। ব্যাপার কি শফিক? আরে আনিস ভাই, আজকে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা চাকরির খোঁজে এসেছিলাম। শুনি ইন্টারন্যাশনাল উইক হচ্ছে। বাংলাদেশের একটা কিছু না থাকলে দেশের বেইজ্জতি। আমার নিজের কাছে যা ছিল তা নিয়েই চলে এসেছি। বলো কি? জিনিস কম থাকায় সুবিধা হয়েছে। দেশটা কোথায়, কি, এইসব সবাই জানতে চাচ্ছে। নামটা তো জানলো, কি বলেন? খালি টেবিল নিয়ে 7 দিন বসে থাকবে বুঝি? আরে না, আজ বিকালে রুনকিদের বাড়ি থেকে এক গাদা জিনিসপত্র নিয়ে আসবো, দেখবেন। হুলস্থুল কারবার করব। এক মালয়েশিয়ান আমার স্টলের সামনে এসে দাঁত বের করে হাসছিল। শালার অবস্থাটা কি হয় কালকে দেখবেন। রুনকিকে নিয়ে আসবো, দেশের ইজ্জতের একটা ব্যাপার। আনিস হাসি মুখে বলল, তোমার চাকরির কী ব্যবস্থা হবে? এই 7 দিন আর যাচ্ছ না সেখানে? আরে ভাই রাখেন চাকরি, মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা এখন। লোকজন কেউ কেউ এসে দাঁড়াচ্ছেন স্টলের সামনে। কেউ কেউ বিস্মিত হয়ে বলছে, কোন দেশের স্টল এটি? বাংলাদেশের। কোথায় সেটি? প্যাসিফিক আইল্যান্ড? না না, এশিয়া মহাদেশ। কত বড় দেশ সেটি? কত স্কোয়ার মাইল? কালকে বলতে পারবো, কাল আসবেন। আর লোক সংখ্যা কত? আগামীকাল জানতে পারবেন, সব লিখে টাঙিয়ে দেওয়া হবে। আনিস দূর থেকে দেখলো লোকজন আসছে না শফিকের স্টলে, তবে বুড়ো বুড়িরা কিছু কিছু আসছে। তারা আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শফিকের বক্তৃতা শুনছে। দেশটা অত্যন্ত সুন্দর, সবুজ, গাঢ় সবুজ, সমুদ্র আর নদী। বনে ঘুরে বেড়ায় ইয়া রয়্যাল বেঙ্গল টাইগার। আগামীকাল যদি আসেন তবে সেই রয়্যাল বেঙ্গলেরও ছবি দেখতে পাবেন। দয়া করে আসবেন, ভুলবেন না। অধ্যায় 5। শফিকের কাণ্ড কারখানায় অন্যরকম। $5 পকেটে নিয়ে ফার্গোতে এসে 1 মাসের মধ্যে $240 দিয়ে গাড়ি কিনে ফেলল। আমিন সাহেব খবর পেয়ে বিরক্ত হলেন খুব। গাড়ি কিনলে? গাড়ির দরকারটা কি তোমার? শফিক মাথা চুলকে বলেছে, দেশের সম্মানের জন্যই কাজটা করলাম। দেশের সম্মান? দেশের সম্মান মানে? গরিব দেশ করে তো বুঝলেন না, শালাদের দেখিয়ে দিলাম আর কি। তোমার $200 গাড়ি দিয়ে ওদের দেখিয়ে দিলে চালাতে জানো গাড়ি? শিখবো। এখানেই শেষ নয়। আর্টসের ছাত্র কিভাবে সায়েন্সের কম্বিনেশনে 4-5টা সাবজেক্ট নিয়ে ফেললো। আমেরিকায় এসে ইতিহাস ভূগোল পড়ে লাভটা কি? পড়তে হলে পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। মিড টার্মের রেজাল্ট হওয়ার পর ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার টয়লা ক্লিন ডেকে পাঠালেন শফিককে। রেজাল্ট ভয়াবহ, 3টা ডি এবং 1টি সি। শফিক, তোমার দেশ কোথায়? শফিক গম্ভীর হয়ে বলল, ইন্ডিয়া ম্যাম, ক্যালকাটা সিটি। টয়লা ক্লিন কাগজপত্র ঘেঁটে শফিকের চেয়েও গম্ভীর হয়ে বললেন, কিন্তু আমার কাছে যেসব কাগজপত্র আছে সেখানে লেখা বাংলাদেশ। শফিক মাথা চুলকায়, জবাব দেয় না। তুমি কি দয়া করে ব্যাপারটা আমার কাছে এক্সপ্লেইন করবে? রেজাল্ট যা হয়েছে ম্যাডাম, এতে দেশের একটা বদনাম হয়ে যায়, এই জন্যই বলি ইন্ডিয়া। টয়লা ক্লিনের গাম্ভীর্য মনে হয় খসে পড়ছে, ঠোঁটের কোনায় মৃদু হাসি। তোমার দেশে সব ছাত্র বুঝিয়ে পায় ম্যাডাম, আমার দেশের ছাত্ররা সব বাঘের বাচ্চা। যে কোনো আমেরিকান স্ট্রেইট এ ছেলে মেয়েদের এরা কুত করে পানি দিয়ে গিলে ফেলবে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আরে অর্থাৎ এরা খুব মারাত্মক, একেবারে গ্রিন পেপার। টয়লা ক্লিন বলে দিলেন, ফাইনালে যে করেই হোক এভারেজ সি থাকতেই হবে। জিপিএ 2 এর কম হলে ভিসা রিনিউ হবে না, দেশে ফিরে যেতে হবে। বাইরে দিনে 6-7 ঘন্টা কাজ করে পড়ারই সময় পাই না ম্যাডাম। কোথায় কাজ করো তুমি? নিক্স প্লেসে, বিয়ার বিক্রি হয় সেখানে।
4 দিন পর শফিকের কাছে টয়লেট ক্লিনের একটা চিঠি এসে হাজির। প্রতি ঘন্টায় মিনিমাম ওয়েজ $3.50 করে তোমাকে লাইব্রেরিতে একটা কাজ দেয়া হলো। এখন পড়াশোনার ভালো সুযোগ পাবে। লাভ কিছু হলো না। ফাইনালে দেখা গেল 4টেই ডি। টয়লেট ক্লিন ভ্রু কুচকে বললে এখন কি করবে? গভীর সমুদ্রে ম্যাডাম, বিষ খাওয়া ছাড়া উপায় নেই কিছু। আরেকটা কোয়ার্টারের সুযোগ যাতে দেয়া যায় এই চেষ্টা করব। প্রথম দিকে কিছু সহজ কোর্স নিলে কেমন হয়? শফিক দ্বিতীয় কোয়ার্টারে প্রচুর সুযোগ পেল। ডিনের অফিস থেকে পারমিশনের জন্য টয়লেট ক্লিনকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হলো। দ্বিতীয় কোয়ার্টারে হলো 2টি ডি এবং 1টি সি ও 1টি এফ। টয়লেট ক্লিন গম্ভীর হয়ে বলল, এই ইউনিভার্সিটিতে তুমি আর পড়তে পারছো না শফিক। কি করবে এখন? দেশে ফিরে যাবে? না, ইলিগ্যাল এলিয়েন হিসেবে থাকবে। জি হ্যাঁ। টয়লেট ক্লিন শান্ত স্বরে বলল, গুড লাক। আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। কিছু একটা হয়েও যেতে পারে তোমার। শফিক গ্রেভারিনের কাছে একটা ঘর ভাড়া করে নিক্স প্লেসের কাজে লেগে গেল। নিক্স প্লেস যে মহিলাটি চালায় তার নাম জোসেফাইন নিক্স। লম্বা 4 ফুট 3 ইঞ্চি। দৈর্ঘ্যের স্বল্পতা সে অবশ্যই পুষিয়ে নিয়েছে ওজন দিয়ে। বর্তমান ওজন 230 পাউন্ড। সে ওজনের প্রতি সপ্তাহে বাড়ছে। গায়ের রং ঘন কৃষ্ণবর্ণ। গত 6 পুরুষ ধরে আমেরিকায় বাস করেও আফ্রিকার আদিম বর্ণের কিছুমাত্র পরিবর্তন হয়নি। শফিককে চাকরি দেওয়ার সময় সে ঘরে ঘরে গলায় বলল, তোমাকে চাকরি দিচ্ছি একটি মাত্র কারণে, তোমার গায়ের রং কালো। সাদা মানুষগুলিকে ঈশ্বর বিষ্ঠা দিয়ে তৈরি করেছেন। সাদা মানুষের রক্তের মধ্যে একটা জিনিসই আছে, সেটা কি জানো? না, বিষ। আসল হেমলক বিষ। পৃথিবীতে যত অন্যায় অবিচার হয়েছে সব করেছে সাদা মানুষ। তাই কি? একদম খাঁটি কথা। আমার এখানে সাদা মানুষ ঢুকলে পাছায় লাথি দিয়ে বের করে দিতে ইচ্ছা করে, কিন্তু তা তো দেয়া যায় না, কারণ ফেডারেল আইনে সাদা এবং কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। কি কুৎসিত আইন! সাদা কখনো কালোর সমান হয়? জোসেফাইনের এখানে একটি সাদা ছেলেও কাজ করে, কিন্তু তাতে জোসেফাইনের কিছুই যায় আসে না। চক্ষু লজ্জা টজ্জা বলে তার কাছে কিছু নেই। সাদা মানুষদের মুন্ডুপাত না করে সে তার দিন শুরু করে না। হ্যারি মানে জোসেফাইনের স্বামী, যে আজ জেলে খাবি খাচ্ছে, সে কিসের জন্যে, কী কারণে? একটি মাত্র কারণ, জজ সাহেব ছিল সাদা, জুরিরা ছিল সাদা, যে পুলিশ ধরেছে সেও ছিল সাদা। এই অবস্থায় হ্যারির 20 বছরের জেল হবে না তো কার হবে? ইলেকট্রিক চেয়ারে নিয়ে যে বসায়নি, সে আমার উপর মাদার মেরির অসীম করুণা আছে বলেই। হ্যারির অভাবে জোসেফাইন যে খুব কাতর সেরকম মনে করারও কোনো কারণ নেই। দিনের মধ্যে 2-1 সে বলবেই, যীশু খ্রিস্টের দয়া। হ্যারি এখন জেলে। বাইরে থাকলে নিক্স প্লেসের অর্ধেক বিয়ার সেই খেয়ে ফেলতো। এখন ভালো হয়েছে, জেলে বসে আঙ্গুল চুষছে। কাস্টমারদের সঙ্গে নিত্যদিন খিটিমিটি লেগে আছে। কেউ হয়তো বলল, ব্লাডি মেরিতে জল মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে জোসেফাইন। বেশি হলে খেও না, তোমাকে পায়ে ধরে সাচ্ছি। পয়সা দিচ্ছি, ঠিক জিনিস খাবো। পানি মেশানো ব্লাডি মেরি খাবো কেন? আলবত খাবে, তুমি একানো, তোমার 14 গোষ্ঠী খাবে। টাকা পয়সা নিয়েও শফিকের সঙ্গে তার খিটমিটি লেগেই আছে। ঘন্টায় $2 বেশি কিছুতেই সে দেবে না। পোষালে কাজ করো, না পোষালে করবে না। 10 ঘন্টা কাজ করলে সে হিসাব করে বের করে 7 ঘন্টা কাজ হয়েছে। তার বড় মেয়ে অ্যালেনকে নিয়েও তার আধিক্যতার অন্ত নেই। সুযোগ পেলেই গলা নিচু করে বলবে, খবরদার কোনো রকম ফষ্টি নষ্টির চেষ্টা করবে না। আমার মেয়েটা খারাপ, একটু ইশারা করলে সর্বনাশ। আমি যদি দেখি এইসব কিছু হচ্ছে তাহলে খুন করে ফেলবো। হ্যাঁ, অ্যালন নিজেও তার মায়ের মতো 3 মণি বস্তা। তাকে নিয়ে ফষ্টি নষ্টি করবার কোনো ইচ্ছা বা কারণ কোনোটাই নেই। কিন্তু মেয়ের মা তো তা বোঝে না। মেয়েটির স্বভাব চরিত্র অবশ্যই সত্যি সত্যি ভালো নয়। আড়ালে পেলেই শফিকের সঙ্গে কুৎসিত সব অঙ্গভঙ্গি করে। একদিন বেশ ভালো মানুষের মতো শফিককে মুভি দেখাতে নিয়ে গেল। মুভি দেখাবার এত সাধ্য সাধনার কারণ জানা গেল মুভি শুরু হবার পর। হার্ডকোর পর্নো মুভি একটা। মেয়েটি মেঘস্বরে বলল, সব কায়দা কানুন যাতে শিখতে পারো সেই জন্যই নিয়ে এলাম, অনেক কিছু জানার আছে। অধ্যায় 6। টুকটুক করে টোকা পড়ছে দরজায়। তার মানে যে এসেছে সে পরিচিত কেউ নয়। পরিচিতরা ডোরবেল বাজায়। ডোরবেলটি এমন জায়গায় যে অচেনা কারোর চোখে পড়ে না। আনিসের মনে হলো যে এসেছে সে একজন মহিলা। শুধুমাত্র মেয়েরাই দরজায় 2 বার টোকা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে 3য় টোকা দেয়। ছেলেদের এত ধৈর্য নেই। আনিস দরজা খুলে দিল। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মালিশা। দিনের আলোয় তাকে একেবারেই চেনা যাচ্ছে না। তার উপর সে বেশ সাজগোজ করেছে। কাঁধে লাল টকটকে ভেলভেটের ব্যাগ, সোনালি চুলগুলি কি লম্বা বেনি করে কাঁধের দুপাশে ঝুলিয়ে দিয়েছে। রাতের আলো যতটা অল্প বয়সী মনে হয়েছিল এখন অবশ্যই সেরকম লাগছে না। তুমি কি আমাকে চিনতে পারছো? তা পারছি, তুমি মালিশা, মালিশা গিলবার্ট। আমি কি ভেতরে এসে বসতে পারি? হ্যাঁ পারো। মেয়েটি ঘরে ঢুকেই বলল, তুমি সন্ধ্যাবেলা ফ্রি আছো? কেন বলো তো? আমি তোমাকে কোনো একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই। আজ আমার জন্মদিন। ও, শুভ জন্মদিন মালিশা। ধন্যবাদ। তুমি কি যাবে আমার সঙ্গে? আনিস ইতস্তত করতে লাগলো। তোমার ইচ্ছে না হলে যেতে হবে না। আনিস বলল, কোথায় যেতে চাও?
আমার পকেটে $40 আছে। এর মধ্যে হয় এরকম কোনো একটা রেস্টুরেন্টে মেক্সিকান খাবার তোমার পছন্দ হয়, সেগুলোই বেশ সস্তা। মেক্সিকান খাবার আমার খুবই পছন্দ। তোমাকে খুব একটা ভালো রেস্টুরেন্টে নেওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু কি করবো বলো, রোজগারপাতি নেই, হাই স্কুল পাস করিনি, কাজেই রেস্টুরেন্টের ওয়েট্রেস আর বেবি সিটিংয়ের এর চাইতে বেশি কিছু পাই না। $40 জমাতে হলে আমাকে 2 মাস রোজ 8 ঘন্টা করে কাজ করতে হয়। আনিস বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বরং ডিনারটা কিনি। মালিশা হেসে ফেলল। এখন আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু শিগগিরই আমি মাল্টি মিলিয়নিয়ার হচ্ছি, কাজেই টাকা খরচ করতে মায়া লাগে না আমার। আনিস বলল, মিলিয়নিয়ার সত্যি সত্যি হচ্ছ তুমি? ইউ বেট। আমার মা ডলারের বস্তার উপর শুয়ে আছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যদি বৃষ্টিস খাইয়ে দিই। আমিও ভুঁড়িকে ভজিয়ে রাখছি, প্রতি সপ্তাহে চিঠি দিই, মা তোমার শরীর কেমন আছে, ঠিকমতো ওষুধপত্র খাচ্ছ তো, গরমের সময় অবশ্যই হাওয়াই থেকে ঘুরে আসবে। আনিস হেসে ফেলল। মালিশা বলল, বুড়ো বুড়ি হলেই মানুষ এরকম হয়ে যায়, ডলারই তখন প্রধান হয়ে দাঁড়ায়, জীবন দিয়ে ডলার আগলে রাখে। আমার মতে 50-এর উপর বয়স হলেই তাকে ঘাট ধরে একটা নির্জন দ্বীপে ফেলে দিয়ে আসা উচিত। না না, আমি খুবই সিরিয়াস। জানো তুমি আমার মার কত টাকা আছে, আন্দাজ করতে পারো? না। মা 2 নম্বর বিয়ে করে একজন পোল ব্যবসায়ীকে, তার হচ্ছে সি কার্গোর ব্যবসা। আমার স্টেপ ফাদার মারা যাবার পর সব কিছু আমার মা পেয়েছে, তার মধ্যে আছে রাজপ্রাসাদের মতো 2টি বাড়ি, একটা ফ্লোরিডাতে, অন্যটা বহেমিয়া আইল্যান্ডে। মা সব কিছু বিক্রি করে ডলার বানিয়ে ব্যাংকে জমা করেছে, নিজেই গিয়ে উঠেছে ওল্ড হোমে, সস্তায় থাকা খাওয়া যায়। বিশ্বাস করতে পারো? বিশ্বাস করা কঠিন, আমি তারই মেয়ে, আর দেখো $40 খরচ করতে আমার গায়ে লাগছে। আনিস দেখলো মেয়েটির চোখ ছলছল করছে। আমেরিকান মেয়ে কাঁদবে না ঠিকই, এটা মচকাতে জানে না। আনিস বলল, 6টার আগে নিশ্চয়ই তুমি খেতে যাবে না, কফি খাও একটু, দাও। কফিতে দুধ চিনি নাও তুমি? 2 চামচ চিনি, দুধ চাই না। আনিস কফি বানাতে বানাতে বলল, মিলেনিয়ার যখন হবে তখন এত টাকা খরচ করবে কিভাবে? প্রথমেই প্লাস্টিক সার্জারি করাবো। আমার বুক দুটি বড়ই ছোট, সিলিকন বাগ দিয়ে বড় করব। আমাকে দেখে অবশ্যই বোঝা যায় না আমার বুক এত ছোট, আমি অন্য ধরনের ব্রা ব্যবহার করি, ফোম ব্রা। ও আচ্ছা, এই ব্রাতে ছোট বুকও খুব অ্যাট্রাকটিভ মনে হয়, ব্রা খুললেই তুমি হতাশ হবে, দেখতে চাও? না 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 না, ঠিক আছে, বিশ্বাস হচ্ছে তোমার কথা। তাছাড়া আমার নাকটাও বেশি ভালো না, মনে হয় অনেকখানি ঝুলে আছে, তাই না? আমার তো তা মনে হয় না। আরে তোমার সৌন্দর্যবোধ নেই, তাই বুঝতে পারছো না। নাকটা অল্প একটু তুলে দিলেই সব বদলে যাবে। কেমন বদলাবে? যেমন ধরো, তখন যদি তোমাকে বলি ব্রা খুললেই দেখবে আমার বুক দুটি টাইনি, তুমি দেখতে চাও? তুমি বলবে, তাই নাকি, কই দেখি তো। আনিস খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মালিশা তুমি বেশ বুদ্ধিমতী। আমার মায়েরও তাই ধারণা। মা বলেন বুড়ো বয়সে কোনো ধনী মহিলার উচিত নয় তার মেয়েকে কাছে রাখা, বিশেষ করে সেই মেয়ে যদি আমার মতো ইন্টেলিজেন্ট হয়। কফি কেমন হয়েছে মালিশা? ভালো। আরেক কাপ নেবে? দাও। তোমার নাম কিন্তু আমি জানি না। আনিস। তুমি কি ইন্ডিয়ান? না, বাংলাদেশ হচ্ছে আমার দেশ। সেটা আবার কোথায়? ইন্ডিয়ার পাশে ছোট্ট একটা দেশ, সেখানেও কি ইন্ডিয়ার মতো লক্ষ লক্ষ মানুষ থালা হাতে খাবারের জন্য ঘুরে বেড়ায়? কোথায় শুনেছো এসব? আরে আগে বলো সত্যি কিনা। ডাস্টবিনের পাশে ছোট ছোট ছেলেমেয়েরা বসে থাকে, কখন কেউ এসে খাবার ফেলবে সেই আশায়। বলো সত্যি নয়, নাকি তোমার স্বীকার করতে লজ্জা লাগছে? আনিস ইতস্তত করে বলল, সত্যি নয়। বড় বড় অভাব হয়েছে, সে তো পৃথিবীর সব দেশেই হয়েছে, ইউরোপে হয়নি, আমেরিকাতেও তো ডিপ্রেশন হয়েছে। আনিস তুমি রেগে যাও কেন? তোমাকে রাগাবার জন্য তো আমি বলিনি। তোমরা যা ভাবো দেশটি মোটেই সেরকম নয়। মালিশা ঠোঁট চেপে হাসলো, পর মুহূর্তে ভালো মানুষের মতো বলল, ইলেকট্রিসিটি আছে? এসব জিজ্ঞেস করছো কেন? কারণ জানতে ইচ্ছে হচ্ছে, বলতে ইচ্ছে না হলে বলবে না। আনিস গম্ভীর মুখে বলল, না মালিশা, ইলেকট্রিসিটি ফিটি নেই, গাড়ি ফাড়িও নেই, শহরের বাস সার্ভিসের বদলে আছে এলিফ্যান্ট সার্ভিস, হাতির পিঠে চড়ে যাওয়া আসা। ঠাট্টা করছো? তা করছি। কেউ আমার সঙ্গে ঠাট্টা করলে আমার ভালো লাগে না, প্লিজ আমার সঙ্গে ঠাট্টা করবে না, আমি সরি। সরি কী জন্যে? তোমাদের দেশের কথা বলে হার্ট করেছি সেই জন্যে। আমার যখন টাকা হবে তখন আমি তোমার দেশ দেখতে যাব। বেশ তো। দেশে তোমার কি বউ আছে? না। কোনো সুইট হার্ট? না, তাও নেই। আমি মনে মনে আশা করছিলাম তুমি বলবে না। বিবাহিত লোকদের আমার ভালো লাগে না। টুনটুন করে ঘন্টা বাজছে। যে এসেছে সে যদিও ডোরবেল বাজাচ্ছে, তবুও লোকটি অপরিচিত। এরকম করে ঘন্টা কেউ বাজায় না, ছোট্ট বাচ্চাদের মতো অনবরত টিপেই যাচ্ছে। আনিস দরজা খুলে অবাক হয়ে গেল। নিশানাথবাবু। নিশানাথবাবু ঢুকেই মুগ্ধ কণ্ঠে বললেন, এই মেয়েটি বড় সুন্দর তো, দুর্গা প্রতিমার মতো চোখ। মালিশা বলল, আপনি কি আমাকে নিয়ে কিছু বলছেন? আমার দিকে তাকিয়ে বলছেন, তাই জিজ্ঞেস করছি। নিশানাথবাবু হাসি মুখে বললেন, আমি বলছি এই মেয়েটিকে আমাদের এক গডেস এর মতো দেখতে, এর চোখ তো অপূর্ব। মালিশা হাসি মুখে বলল, আমার নাম মালিশা, আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আপনি কি আমার সঙ্গে দয়া করে ডিনার খাবেন? খাবো না কেন? নিশানাথবাবুর ভাব দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন প্রশ্ন শুনে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে কিন্তু মাত্র $40 আছে। মেক্সিকান রেস্টুরেন্টে গেলে মনে হয় এতেই 3 জনের হয়ে যাবে, কি বলেন? টাকা খেতে আর কয় পয়সা লাগবে, হয়েও থাকবে দেখবে। নিশানাথবাবু ঠিকানা জোগাড় করে কী জন্য হঠাৎ এসেছেন আনিস বুঝতে পারল না। নিশানাথবাবু ফার্গোতে এসেছিলেন বাংলাদেশের স্টল দেখতে, সেখান থেকে আনিসের কাছে এসেছেন, কারণ রেহানা বিশেষভাবে বলে দিয়েছেন আনিসের ঘর হয়ে আসতে। হঠাৎ করে আনিসের সঙ্গে দেখা করে আসতে হবে কেন নিশানাথবাবু বুঝতে পারেননি। অনেক কিছুই তিনি বুঝতে পারেন না। আসতে বলা হয়েছে, তিনি এসেছেন, ব্যাস। আনিস বলল, বাংলাদেশের স্টল কেমন দেখলেন? চমৎকার। ওই টম ছোকরা কী সব কায়দা কানুন করে দিয়েছে, আমি স্তম্ভিত। টেবিলটাতে হার্ডবোর্ড ফোর্ড লাগিয়ে রং টং দিয়ে এমন করেছে, দেখে মনে হয় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আরে ছোকরার গুণ আছে। মালিশা অপ্রাসঙ্গিকভাবে বলল, আপনার নামটা কি দয়া করে বলবেন? আমার নাম নিশানাথ। এই নামের মানে কি? এর মানে হলো গড অফ দ্য ডার্কনেস। বাহ, মজার নাম তো। নিশানাথবাবু সিগারেট ধরিয়ে বললেন, ওই টম ছোকরার গুণ আছে, হুলুস্থুল করছে, বুঝলেন না আনিস সাহেব? পেছনে হার্ডবোর্ডের উপর বৃষ্টির ছবি এঁকেছে। ছবির দিকে তাকালেই বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়, মনে হয় ব্যাঙ ডাকছে চারদিকে। মালিশা বলল, ব্যাঙ ডাকছে মানে? আমাদের দেশে বৃষ্টি হলেই ব্যাঙ ডাকে। সেই শব্দ জগতের মধুরতম ধ্বনির একটি, তুমি না শুনলে বুঝতে পারবে না। ব্যাঙের ডাক তো আমি শুনেছি, এর মধ্যে মধুরের কি আছে? এইসব আপনি কি বলছেন? মালিশা, তোমাকে বোঝানো যাবে না। নিশানাথবাবু ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। মালিশা অবাক হয়ে বলল, আপনি অদ্ভুত লোক, সত্যি অদ্ভুত। মালিশার বাড়ি ফিরতে বেশ রাত হলো। মেট্রোপলিটন বাসে উঠতে গিয়ে দেখে 1টার উপর বাজে। ফাঁকা বাস, সে ছাড়া অন্য কেউ নেই। একটি 90 বছরের বুড়ি ছিল, সে 12 স্ট্রিটে নেমে গেল। নামবার সময় বুড়িটি বলল, আমাকে একটু হাত ধরে নামিয়ে দেবে? মালিশা এমন ভাব করলো যেন সে শুনতে পায়নি। বুড়ি দ্বিতীয়বার কিছু না বলে নিজে নিজেই নামলো। এই বয়সেও রাত দুপুরে একা একা বাসে চড়া যায়। খোঁজ নিলে দেখা যাবে পাসবই ভর্তি $, তবু $5 খরচ করে ক্যাব ডাকবে না। দেশে একটা ফেডারেল আইন থাকা দরকার, যে আইনে 70-এর উপর বয়স হলে সব টাকা পয়সা সরকারের কাছে সারেন্ডার করে দিতে হবে। বাস ডাউনটাউনে আসতেই মালিশা নেমে গেল। এখানে বাস বদল করতে হবে। বাস থেকে মালিশা লক্ষ্য করলো তার হাত পা শিরশির করছে, নির্ঘাত আবার জ্বর আসছে। এরকম হচ্ছে কেন? বারবার শরীর খারাপ হচ্ছে। মালিশা মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগলো। শরীর বেশি খারাপ হবার আগেই অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়া দরকার। বাস স্ট্যান্ডটি ফার্স্ট অ্যাভিনিউতে। মালিশার ইচ্ছে হলো বাসের জন্য না হেঁটে একটি ক্যাব ডাকে। সে খোলা একটা ট্যাভার্নে ঢুকে পড়ল। ক্যাব কোম্পানিকে টেলিফোন করতে হবে। জন ট্রেভল্টার রেকর্ড বাজছে উচ্চস্বরে। কোমর জড়াজড়ি করে ডায়াসের কাছে 2-3টি ছেলে মেয়ে নাচছে। সেদিকে তাকিয়ে মালিশার কেমন যেন মাথা ঘুরতে লাগলো। হ্যালো মালিশা, গা গরম করবে নাকি? নাচবে এক পাক? মালিশা তাকালো, কিন্তু ছেলেটিকে চিনতে পারল না। মালিশা, এসো। না, না কেন? আমার শরীর ভালো লাগছে না। মালিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চিনতে পারল না কেন? ছেলেটি এসে পরিচিত ভঙ্গিতে হাত ধরল, গলার স্বর নামিয়ে বলল, যাবে নাকি আমার সঙ্গে? কোথায়? আমার অ্যাপার্টমেন্টে। দুজনের ছোটোখাটো একটা পার্টি হয়ে যাবে, কি বলো? না। না কেন? আসো, আমি তো অপরিচিত কেউ নেই, আগেও তো আমার সঙ্গে ডেটে গিয়েছো। এসো এসো, খুব ফান হবে। অধ্যায় 7। রাহেলা দরজা খুলে দেখতে পেলেন 6 ফুট লম্বা টম দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তার সারা মুখে দাড়ি গোফের জঙ্গল, খালি গা, পরনে জিন্সের একটা হাফ প্যান্ট, পায়ে জুতো টুতো কিছুই নেই। আমি রুনের সঙ্গে দেখা করতে এসেছি। কার সঙ্গে? রুন? রুন কি? রাহেলা একবার ভাবলেন, বলেন রুন কি বাড়ি নেই, কোথায় গেছে আমি জানি না, কিন্তু বলতে পারলেন না। টম ভারী গলায় বলল, তুমি বোধহয় আমাকে চিনতে পারছো না। আমার নাম টমাস গ্রে, আমি রুনের বন্ধু। ভেতরে এসে বসো, আমি ডেকে দিচ্ছি। না, আমি ভেতরে এসে তোমার কার্পেট নোংরা করবো না, পায়ে আমার প্রচুর ময়লা। রাহেলা রুনকির ঘরে উঁকি দিলেন। রুনকি চুল ছেড়ে চুপচাপ বসে আছে। হালকা সুরে পলকা মিউজিক বাজছে। রুনকির সামনে গাদাখানিক বইপত্র ছড়ানো। রাহেলা দরজার বাইরে এসে মৃদুস্বরে রাখলেন, রুনকি, ভেতরে এসো মা। রুনকি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। রুনকি হাসি মুখে বলল, কথা বলতে চাইলে বলো, এত গম্ভীর হয়ে আছো কেন? রাহেলা থেমে থেমে বললেন, আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার মঙ্গল চাই। এই সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে? আছে। রাহেলা মুখ কালো করে বললেন, আমি তো তা জানতাম না। ঠাট্টা করছিলাম মা, তুমি ঠাট্টা বুঝতে পারো না, এ তো বড় মুশকিল। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি চাই না তুমি টমের সঙ্গে মেলামেশা করো। রুনকি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, টম কি এসেছে? রাহেলা উত্তর দিলেন না। রুনকি ঝড়ের বেগে নিচে নেমে গেল। রাহেলারও ইচ্ছে হলো নিচে নামেন, কিন্তু নামলেন না। নামলেই হয়তো দেখবেন দুজন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন আমেরিকায় বাস করার পরও এই দৃশ্য তাঁর ভালো লাগে না। রাহেলা মন্থর পায়ে নিজ ঘরের দিকে এগোলেন। তার কিছুক্ষণ পর রুনকি আবার উপরে উঠে এলো। নিজের ঘরে বসে রাহেলা বুঝতে পারলেন রুনকি সাজগোজ করছে, হালকা সুরে শীষ দিচ্ছে। মেয়েদের শীষ দেয়া একটা কুৎসিত ব্যাপার। সেই রাত্রে
রুনকি আর বাড়ি ফিরল না। অধ্যায় ৮। ক্লাস থেকে বেরোনো মাত্র অ্যান্ডারসনের সঙ্গে দেখা। অ্যান্ডারসন লোকটি ফুর্তিবাজ, দেখা হলেই একটা মজাদার কথা বলবে কিংবা জিভ বের করে ভেঙচে দেবে। কে বলবে সে হেটারোসাইক্লিক কম্পাউন্ডের একজন বিশেষজ্ঞ, একজন ফুল প্রফেসর? আনিস বলল, হ্যালো অ্যান্ডারসন। অ্যান্ডারসন একটি চোখ বন্ধ করে অন্য চোখ পিটপিট করতে লাগলো। আনিস হেসে ফেলতে এসে বলল, তোমার সঙ্গে কথা আছে আনিস, এসো কফি খেতে খেতে বলবো। কফি হাউসে তিল ধারণের জায়গা নেই। ফাইনাল এগিয়ে আসছে। ছেলেমেয়েরা বই খাতা নিয়ে ভিড় জমাচ্ছে হাউসে। কেউ টেবিল ছাড়ছে না। খুপড়ি ঘরগুলির একটিতে জায়গা পাওয়া গেল মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর। আনিস বলল, কি বলবে বলো। ইদানিং তুমি কি অল্প বয়সে একটি সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? আনিস অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কী জন্য জিজ্ঞেস করছো? কারণ আছে। আমেরিকা একটা ফ্রি কান্ট্রি। তুমি কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালে কিছুই যায় আসে না, কিন্তু এই ক্ষেত্রে একটি প্রবলেম হয়েছে। কি প্রবলেম? অ্যান্ডারসন গম্ভীর মুখে বলল, মেয়েটা একটা প্রস্টিটিউট। আনিস চুপ করে রইল। অ্যান্ডারসন আবার বলল, তুমি প্রস্টিটিউটের সঙ্গে ঘুরলেও কিছু যায় আসে না, কিন্তু মাঝে মাঝে বড় রকমের ঝামেলা হয়। হঠাৎ একদিন হয়তো মেয়েটি তোমাকে এসে বলবে, আমার পেটে তোমার বাচ্চা, অ্যাবর্শনের জন্য $1000 দরকার। আনিস গম্ভীর মুখে বলল, জানলে কি করে মেয়েটি একটি প্রস্টিটিউট? আমি জানি, মেয়েটির নাম নিশ্চয়ই মালিশা, ঠিক না? আনিস জবাব দিল না। জোসেফাইন পঞ্চমবারের মতো শফিকের চাকরি নট করে দিল। তোমার মতো মিনমিনে শয়তান ফাজিল আর অকর্মাকে ছাড়াও আমার চলবে। শুক্রবারে এসে পাওনা গন্ডা বুঝে নেবে। বুড়ি রেগে যাওয়ার কারণ, শফিক একজন কাস্টমারের নাকে গদাম করে ঘুষি মেরেছে। বেচারার দোষ হচ্ছে সে নাকি শফিকের দেশ বাংলাদেশ শুনে কোমরে হাত দিয়ে হায়নার মতো হেসেছে। জোসেফাইন চোখ লাল করে বলেছে, হেসেছে বলেই ঘুষি মারবে? খুশি হয়ে বেচারা হেসেছে। খুশি হয়ে হেসেছে মানে? এ হাসি খুশি হওয়ার হাসি? কিসের হাসি সেটা বলো তুমি? কিসের হাসি? কিসের যে হাসি তা অবশ্যই শফিকও জানে না, হয়তো বিনা কারণেই হেসেছে। কিন্তু শফিকের মেজাজ সকাল থেকেই খারাপ যাচ্ছিল। সকালবেলাতেই খবর পাওয়া গেছে জেমস টাউনের রকিবউদ্দিন একটি রেস্টুরেন্ট দিচ্ছে। মন খারাপ করার মতো খবর নয়, কিন্তু রেস্টুরেন্টের নাম দিয়েছে ইন্ডিয়া হাউস। শফিককে টেলিফোন করে বলল, বাংলাদেশের নাম তো কেউ জানে না, কিন্তু ইন্ডিয়ান ফুডের নাম জগৎজোড়া, কাজেই নাম দিলাম ইন্ডিয়া হাউস। আপনি ভাই ফার্গোর সব বাঙালিদের খবর দেবেন, ইনশাল্লাহ আগামী মাসেই খুলব। শফিক মেঘস্বরে বলল, ইন্ডিয়া হাউস নাম দিয়েছেন? এখনও ফাইনাল করিনি, ইন্ডিয়া ফুডসও দিতে পারি। অর্থাৎ ইন্ডিয়া থাকবেই? হ্যাঁ, তা তো থাকতেই হবে। শোনেন ভাই, আপনাকে যদি আমি ফার্গোতে দেখি তাহলে আপনাকে আমি খুন করে ইলেকট্রিক চেয়ারে বসবো, বুঝেছেন? আর আপনি কি বলছেন বুঝতে পারছি না। চুপ শালা। শফিক টেলিফোন রেখে নেক্সট প্লেসে এসে কাস্টমারের নাকে ঘুষি বসালো। জোসেফাইন এবার সত্যি সত্যি রেগেছে। এ পর্যন্ত 3 বার বলেছে, শফিক তোমাকে যেন আর না দেখি, যথেষ্ট হয়েছে। শফিক নিজের ঘরে ফিরে এসে দেখে ইমিগ্রেশন থেকে চিঠি এসেছে। সে যেন চিঠি পাওয়ার 7 দিনের ভেতর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অফিসার টি রবার্টসনের সঙ্গে দেখা করে। শফিককে নিয়ে খুব চিন্তিত মনে হলো না। তার মাথায় ঘুরছে কি করে হারামজাদা রহমানকে একটা উচিত শিক্ষা দেয়া যায়। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট দিয়ে ফেললে কেমন হয়? খুব কি কঠিন ব্যাপার? নাম দেয়া যেতে পারে দি মেঘনা, আ প্লেস ফর এক্সোটিক বাংলাদেশি ফুড। কিন্তু ফুড কি এক্সোটিক হবে? শব্দটা ঠিক আছে নাকি? এইসব ব্যাপারে রুনকি একজন ছোটোখাটো বিশেষজ্ঞ। শফিক টেলিফোন করলো তৎক্ষণাৎ। টেলিফোন ধরলেন রাহেলা। আমি শফিক। বুঝতে পারছি, কি ব্যাপার? খালা, আমরা একটা রেস্টুরেন্ট দিচ্ছি, নাম হচ্ছে আপনার দি মেঘনা। কি দিচ্ছ? রেস্টুরেন্ট। বাংলাদেশি সব খাবার টাবার পাওয়া যাবে। আজ সন্ধ্যায় বাসায় এসে সব আলাপ করব। রাহেলা গম্ভীর গলায় বললেন, সন্ধ্যাবেলা আমরা থাকবো না। ও আচ্ছা, রুনকিকে একটু দিন, ওর সঙ্গে কথা বলি। রুনকি তো নেই। নেই মানে? রাহেলা থেমে থেমে বললেন, তুমি কিছু জানো না? না, কি জানবো? রুনকি এখন আর আমাদের সঙ্গে থাকে না। আরে কোথায় থাকে তাহলে? রাহেলা ঠান্ডা স্বরে বললেন, আমি জানি না কোথায় থাকে। শফিক অনেকক্ষণ চুপচাপ থেকে বলল, কই, আমাকে তো কিছু বলেননি। তোমাকে বলতে হবে কেন? তুমি কে? রাহেলা টেলিফোন নামিয়ে রেখে ছেলে মানুষের মতো কেঁদে উঠলেন। এই শহরে আর থাকতে পারবেন না, অনেক দূরে চলে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে হবে আড়ালে, যাতে কেউ কখনো রুনকির খোঁজে টেলিফোন করতে না পারে। অধ্যায় 9। রুনকি গিয়ে উঠেছে টমের ওখানে। 2টি অবিবাহিত ছেলে মেয়ের একসঙ্গে বাস করা এমন কিছু অবাক হওয়ার মতো ঘটনা নয়। বিয়ের মতো এমন একটি প্রাচীন ব্যবস্থা কি আর এত সময় পর্যন্ত ধরে রাখা যায়? এখন হচ্ছে লিভ টুগেদার, যতদিন ইচ্ছে একসঙ্গে থাকা, যখন আর ভালো লাগছে না তখন দূরে সরে যাওয়া। কারো কোনো দায়িত্ব নেই। দায়িত্ব থাকলেই ভালোবাসা শিকলে আটকে যায়। শিকলে কি আর মায়াবী পাখি ধরা পড়ে? টম যেখানে থাকে সেটি কোনো অ্যাপার্টমেন্ট নয়, চমৎকার একটা বাড়ি। সামনে লন আছে,
ফুলের বাগান আছে, পেছনে চমৎকার সুইমিং পুল। বাড়ির মালিক এই কমাসের জন্য যাচ্ছে সুইজারল্যান্ড, সেজন্য সে বাড়িটা 4 মাসের জন্য ভাড়া দিতে চায়। ভাড়া নামমাত্র, মাসে $400। সবটা টাকা একসঙ্গে দিতে হবে। টমের বাড়ি পছন্দ হয়ে গেল, রাজপ্রাসাদের মতো বাড়ি। পছন্দ না হয় উপায় আছে, আমি নেব তোমার বাড়ি। টমের পোশাক আশাক দেখে বাড়ির মালিক ঠিক ভরসা পায় না, গম্ভীর হয়ে বলে $1600 একসঙ্গে দিতে হবে কিন্তু। বেশ তো, নিয়ে আসবো বিকালে, তুমি ঘরে থাকবে তো? যেহেতু বিকালে গেলে ভদ্রলোককে ঘরে পাওয়া যাবে, সেহেতু টম আর বিকেলে গেল না। পরদিন দুপুরে গিয়ে হাজির। ভদ্রলোক ঘরে নেই, তার স্ত্রী দরজা খুলল। টম হাসি মুখে বলল, আমি তোমার বাড়ি ভাড়া করতে এসেছি, তোমার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। ও হ্যাঁ, তোমার জন্য সে অপেক্ষা করছিল। তুমি কি $1600 নিয়ে এসেছো? নিয়ে এসেছি। টম কাঁধের ব্যাগ থেকে কাগজে মোড়া একটা পেন্টিং বের করলো, গম্ভীর মুখে বলল, এর দাম কম করে হলেও $3000, তোমাকে জলের দামে দিচ্ছি। ভদ্রমহিলা স্তম্ভিত। ভয় নেই, পছন্দ না হলে নগদ দাম দেব, দেখো ভালো করে। সন্ধ্যাবেলার ছবি। পুরনো ধরনের একটি লাল রং ইটের বাড়ির ভাঙা জানালা দিয়ে একটি কিশোরী মেয়ে উঁকি দিচ্ছে। মেয়েটির চোখে মুখে সূর্যের রক্তিম আলো, ছবি থেকে চোখ ফেরানো মুশকিল। ভদ্রমহিলা আমতা আমতা করতে লাগলেন, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা না বলে তো রাখতে পারি না। বেশ, তাহলে নগদ দাম দিচ্ছি। টম গম্ভীর মুখে পকেটে হাত রাখলো। পকেটে একটি মাত্র $50 নোট। ভদ্রমহিলা থেমে থেমে বলল, তার চেয়ে এক কাজ করো, ছবিটা রেখে যাও, আমি ওর সঙ্গে আলোচনা করে তোমাকে জানাবো। বেশ তো, বেশ তো। টম জানে এই মেয়েটির স্বামীকে ছবিটি রাখতেই হবে। অবশ্যই একটি ভালো ছবি হাতছাড়া হলো, তাতে কিছুই যায় আসে না, কাউকেই ধরে রাখা যায় না, সমস্তই হাতছাড়া হয়ে যায়। রুনকি যখন প্রথম উঠে এলো টমের ঘরে, তখন টম সিরামিক্সে কিছু ফ্যান্সি পেইন্ট করছিল। 10টি টবের অর্ডার আছে, বিকেল 5টার মধ্যে দিতে হবে, সময় লাগছে খুব বেশি। রুনকিকে ঢুকতে দেখে টম ঘাড় ঘুরিয়ে তাকালো, কিছু বলল না। রুনকি বলল, তোমার সঙ্গে থাকতে এলাম টম। বেশ তো, ভালো করেছ। টম ছবি আঁকায় মন দিল। নীল রঙটা ঠিক মানাচ্ছে না, কেমন যেন লেপটে লেপটে যাচ্ছে। রুনকি গম্ভীর হয়ে বলল, আমি বাবা মা সবাইকে ছেড়ে এসেছি, তুমি বোধহয় ঠিক বুঝতে পারছো না। টম ডিজাইন থেকে চোখ তুলেই বলল, বাবা মাকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে থাকতে আসাটা ঠিক হতো না, আমি বুড়ো বুড়ি আবার সহ্য করতে পারি না। তুমি মন দিয়ে শুনছো না টম, দয়া করে শোনো আমি কি বলছি, তাকাও আমার দিকে প্লিজ। টম তাকালো। আমি তোমার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছি। রুন, তুমি এটি ভুল বললে, তুমি আমার জন্য আসোনি, এসেছো নিজের জন্য। আমি কখনো তোমাকে আসতে বলিনি। মনের মধ্যে এসব ভুল ধারণা থাকা ঠিক না, এতে পরে কষ্ট পাবে। রুন কি জবাব দিল না। টম বলল, চট করে কফি বানিয়ে আনো তো দেখি আমার জন্যে, চিনি 2 চামচ চাই, নো ক্রিম। বাইরে থেকে টমকে ভবঘুরে ও ছন্নছাড়া মনে হলেও আসলে সে মোটেও সেরকম নয়। রুনকি অবাক হয়ে দেখল টমের অত্যন্ত গোছালো স্বভাব। সিগারেট খেয়ে ঘরময় ছড়িয়ে রাখে না, হইচই হুল্লোড় কিছুই করে না। রুনকির ঘুম ভাঙার আগেই সে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করে ছবি নিয়ে বসে। ঘণ্টা 3 এক নাগাড়ে কাজ করে। এই সময় তার মূর্তি ধ্যানী পুরুষের মূর্তি। কথা বললে জবাব দেবে না, চা খাবে না, সিগারেট খাবে। সকালের কাজ শেষ হলেই ঘণ্টাখানেক শুয়ে থাকবে চুপচাপ। তার ভাষায় এটি হচ্ছে মেডিটেশন। 12টা নাগাদ লাঞ্চ তৈরি হবে, লাঞ্চ শেষ করেই বেরোবে কাজের খোঁজে। সব দিন কাজ পাওয়া যায় না, ঘোরাঘুরি সার। তখন সে তার আঁকা চমৎকার একটি ছবি রাস্তার মোড়ে টাঙিয়ে বসে থাকবে। ছবির নিচে বড় বড় হরফে লেখা, একজন দুরারোগ্য ক্যান্সারে মরণাপন্ন শিল্পীকে সাহায্যের জন্য ছবিটি কিনুন। এই শিল্পী গোঙায়ের মতো ক্ষমতা নিয়ে জন্মেছেন, কিন্তু হায় ভাগ্যের কি ছলনা, ছবি বিক্রি হয়ে যায় চাট করে। যে কোনো ছবি বিক্রি হলেই টমের খানিক মন খারাপ হয়। বিড়বিড় করে নিজের মনে, কিছুই ধরে রাখা যাচ্ছে না। কোনো দিন মন খারাপের তীব্রতা এতই বাড়ে যে সে হুইস্কি খেতে খেতে চোখ লাল করে বাড়ি ফেরে। রুনকিকে গম্ভীর হয়ে বললে, প্রচুর ক্ষমতা নিয়ে জন্মেছিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। লাল হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার, অথচ লাল রঙের ব্যবহারটা এখনও শিখতে পারলাম না। এরকম জীবনের কোনো মানে হয়? এই জাতীয় কথাবার্তার কোনো অর্থ হয় না, বলাই বাহুল্য। তবু রুনকির ভয় করে। বড় শিল্পী না হওয়াই ভালো। টম আর 10 জন মানুষের মতো সহজ স্বাভাবিক মানুষ হোক, সংসারে ভালোবাসা থাকুক, সুখ থাকুক, খ্যাতির কি সত্যি কোনো প্রয়োজন আছে? টম অবশ্যই রুনকিকে খুবই পছন্দ করে, তবু রুনকির ভয় কাটে না। সবসময় মনে হয় একদিন সে হয়তো ভালো মানুষের মতো ঘর থেকে বেরোবে আর ফিরবে না। পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যাদের ভালোবাসা দিয়ে ধরে রাখা যায় না। রুনকি নিজেকে মানিয়ে নিল খুব সহজেই। বাজার করা, রান্না করা, কোনো কিছু আর আগের মতো জটিল মনে হলো না তার কাছে। বাইরে বেরুলে একটি ক্ষীণ অস্বস্তি অবশ্যই মনের মধ্যে থাকে যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়। সবচেয়ে ভালো হতো যদি টমকে নিয়ে বহু দূরে কোথাও চলে যাওয়া যেত, প্রশান্ত মহাসাগরের ছোট্ট কোনো একটা দ্বীপে, যেখানে জনমানুষ নেই, সারাক্ষণ হু হু করে হাওয়া বইছে। সন্ধ্যাবেলা আকাশ লাল করে সূর্য ডুবে হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যায়। টমের এই বাড়িটিও অবশ্যই দ্বীপের মতোই,
শহরের বাইরে খোলামেলা একটা বাড়ি। কেউ ঠিকানা জানে না বলেই কেউ আসে না। রুনকি মাকে টেলিফোন করে ঠিকানা দিতে চেয়েছিল। রাহেলা শান্ত স্বরে বলেছেন, তোমার ঠিকানার আমার কোনো প্রয়োজন নেই রুনকি, তোমার ঠিকানা তোমার কাছেই থাকুক। ঠিকানা না রাখলে টেলিফোন নাম্বার রাখো। রাহেলা উত্তর না দিয়ে টেলিফোন নামিয়ে রেখেছেন। কেউ জানে না রুনকি কোথায় আছে। তবুও একদিন শফিক তার ভাঙা ডজ গাড়ি নিয়ে এসে উপস্থিত। রুনকির বিস্ময়ের সীমা রইল না। শফিক গাড়ি থেকে নেমেই বলল, বাংলাদেশি কায়দায় তোমাদের একটা বিয়ের ব্যবস্থা করবার জন্য এলাম। গায়ে হলুদ টলুদ সব হবে। বরের বাড়ি থেকে কনের বাড়িতে রুই মাছ যাবে। গায়ে হলুদের তত্ত্ব, দেশের একটা পাবলিসিটি হয়ে যাবে, মেলা লোকজনকে বলা হবে, কি বলো? রুনকি বহু কষ্টে হাসি থামলায়। টম বুঝি রাজি হবে? তোমার যে কী সব চিন্তাভাবনা শফিক ভাই, রাজি হবে না মানে? টমের ঘাড় রাজি হবে, বেটা দেশের একটা বেইজ্জতি করে ফেলেছে বাংলাদেশি মেয়েকে ভাগিয়ে নিয়ে এসে। রুনকি গম্ভীর মুখে বলল, শফিক ভাই, টম কাউকে ভাগিয়ে টাগিয়ে আনেনি, আমি নিজেই এসেছি। আর আমার জন্য তোমার বাংলাদেশে কোনো বেইজ্জতি হয়নি। আমি বাংলাদেশি নই, আমি বাই বার্থ আমেরিকান। আমার বাবা মার মতো ন্যাচারালাইজ সিটিজেন না। শফিক সারাদিন থাকলো রুনকির ওখানে। দি মেঘনা রেস্টুরেন্ট খোলার ব্যাপারে তার রুনকির সাহায্য দরকার। হুলস্থুল কাণ্ড করতে হবে সেখানে। লাঞ্চ ও ডিনারের টাইমে পল্লীগীতির সুর বাজবে। বাংলাদেশের বিখ্যাত সব শিল্পীদের তেল রঙের নিসর্গ দৃশ্যের ছবি দিয়ে সাজানো হবে লবি। খাওয়ার শেষে হাতে তুলে দেওয়া হবে 1 কিলি পান এবং খাঁটি বাংলায় বলা হবে, আবার আসবেন। কিন্তু টাকাটা তুমি পাচ্ছ কোথায়? সবার কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় হবে, তোমাকেও দিতে হবে, ছাড়া ছাড়ি নাই। আমার কাছে আছে এই কুললে $100। দাও, $100 সই তোমাকে দিয়েই শুরু। সারাদিন অপেক্ষা করেও টমের দেখা পাওয়া গেল না। সে আসবে রাত 8টায়। রুজভেল্ট স্কুলের কি একটা ডেকোরেশনের কাজ নাকি পেয়েছে, শেষ করে তবে ফিরবে। অধ্যায় 10। অক্টোবর মাস। বরফ পড়ার সময় নয়, কিন্তু আবহাওয়া অফিস বলছে তুষারপাত হতে পারে। সম্ভাবনা 20% আকাশ অবশ্যই পরিষ্কার, ঝকঝকে রোদ। সন্ধ্যার আগে আগে দেখা গেল সব ঘোলাটে হয়ে আসছে। 6:30 থেকে ঝুরঝুর করে বরফ পড়তে শুরু করলো। বছরের প্রথম বরফ। খুশির ঢেউ খেলে গেল চারিদিকে। ছেলে বুড়ো সবাই চোখ বড় বড় করে বলছে, আহ কি চমৎকার তুষার পড়ছে, হাউ লাভলি। রাত 9টার খবরে বলল, কানাডা থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর উষ্ণ হাওয়া আসছে সাউথ থেকে, কাজেই সারা রাত ধরে ব্লিজার্ড হতে পারে। ইতিমধ্যে 1 ফুটের মতো বরফ পড়েছে। রাস্তাঘাট পিছল, কেউ যেন বিনা প্রয়োজনে বাইরে না যায়। হাইওয়ে I-90 বন্ধ। বড়ই ফুর্তির সময় এখন। শুরু হবে ব্লিজার্ড পার্টি। উপকরণ সামান্য, বিয়ার, বাদাম ভাজা এবং চড়া মিউজিক। বছরের প্রথম ব্লিজার্ডকে স্বাগত জানানোর এই হচ্ছে ফার্গো সনাতন পদ্ধতি। আনিস মোটা একটা কম্বল গায়ে জড়িয়ে সোফায় আরাম করে বসলো। ঘরে একটি ফায়ারপ্লেস আছে। ফায়ারপ্লেসে আগুন জ্বালানোর কায়দা কানুন তার ভালো জানা নেই। চিমনি পরিষ্কার আছে কিনা কে জানে। এর চেয়ে কম্বল জড়িয়ে থাকাই ভালো। কফি পটে কফি গরম হচ্ছে। টিভিতে দেখাচ্ছে ডেভিড কপারফিল্ডের ম্যাজিক। হাতের কাছে 2টি রগরগে ভূতের বই। একটি স্টিফেন কিংয়ের সাইনিং। নিউ ইয়র্ক টাইমসের মতে কোনো সুস্থ লোক এই বই একা একা পড়তে পারবে না। অন্যটি ডেমস কিলানের দ্য আদার নোন, পিশাচ নিয়ে লেখা রক্ত জল করা উপন্যাস। ব্লিজার্ডের রাতের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি কল্পনাও করা যায় না। আনিস জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। বরফে সমস্ত ঢেকে গেছে। বাতাসের সঙ্গে উঠছে বরফের কণা। গাছের পাতায় মাখনের মতো থরে থরে তুষার জমতে শুরু করেছে। একটি ধবধবে সাদা রঙের প্রকাণ্ড চাদর যেন ঢেকে ফেলেছে শহরটিকে। হাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাদা চাদর নৌকার পালের মতো কাঁপছে তীর তীর করে। অপূর্ব দৃশ্য, চোখ ফেরানো যায় না। আনিস মন্ত্রমুগ্ধের মতো জানালার পাশে দাঁড়িয়ে রইল। মালিশা গিলবার্ট এসে উপস্থিত হলো এই সময়। প্রচণ্ড ঠান্ডা তো, তার গায়ে পাতলা একটা উইন্ড ব্রেকার ছাড়া আর কিছুই নেই। কালো একটি স্কার্ফে কান দুটি ঢাকা, হাতে খাবারের একটি প্যাকেট। মালিশা বলল, আমি ভাবলাম কেউ নেই, অনেকক্ষণ ধরে কড়া নাড়ছি, ঘরে তোমার বান্ধবীরা কেউ আছে বুঝি? আনিস বলল, ভেতরে এসো, এরকম দিনে বেরোলে কী জন্য? মালিশা বলল, তুমি কথার জবাব দাওনি। ঘরে কি তোমার বান্ধবীরা কেউ আছে? না, তা নেই। যাক, আমি শুধু দুজনের জন্য খাবার এনেছি। মালিশা খানিকটা কুণ্ঠিত ভঙ্গিতে প্যাকেট খুলতে শুরু করলো। আনিস বলল, স্কার্ফটা খুলে মাথা মুছে নাও। এত তাড়া কিসের মালিশা? তাড়া আছে, দুপুরে খাইনি কিছু, খাবার সব ঠান্ডা হয়ে আছে, গরম করতে দিয়ে তারপর হাত মুখ ধোবো। খাবার বিশেষ কিছু নয়, বড় একটা প্যান পিৎজা, কয়েকটা মেক্সিকান টাকো এবং 1 বোতল সস্তা বার্গান্ডি। আনিসা বলল, কোনো বিশেষ উপলক্ষ আছে কি মালিশা? আজ আমার জন্মদিন। আনিস হাসি মুখে বলল, 2 মাস আগে একবার তুমি জন্মদিনের খাবার খাইয়েছ। ওদিন মিথ্যা বলেছিলাম, তোমাকে কোথাও নিয়ে যেতে ইচ্ছা হচ্ছিল, জন্মদিনের অজুহাত দিয়ে নিয়ে গেলাম। এমনি বললে বুঝি যেতাম না? না, আমি ভালো মেয়ে নই, আমার সঙ্গে বেরোতে হয়তো তোমার সংকোচ হতো। মালিশা দ্রুত হাতে খাবার ওভেনে ঢুকিয়ে মাথার চুল মুছতে শুরু করলো। হঠাৎ করে এসেছি বলে রাগ করনি তো? টেলিফোন করবো ভেবেছিলাম।
পরে ভাবলাম টেলিফোনে তুমি বলে বসতে পারো আমি ব্যস্ত, সামনাসামনি কেউ এমন কথা বলতে পারবে না। আনিস, তুমি কি বিরক্ত হচ্ছ? বিরক্ত হবো কেন, কিন্তু জন্মদিনের কেক কোথায়? কেক কেনা গেল না, টাকা কম পড়ে গেল, তাছাড়া কেক আমার ভালোও লাগে না। আনিস লক্ষ্য করলো মালিশার চোখ ঈষব রক্তাভ, একটু যেন ঢুলছে। তুমি কি প্রচুর ড্রিঙ্ক করেছো মালিশা? প্রচুর নয়, তবে করেছি। একা একা ভালো লাগছিল না। টেলিফোন করলে একটা কেকের ব্যবস্থা করা যায়, কিন্তু আবহাওয়া যা ধারণ কেউ কি অর্ডার নেবে? চেষ্টা করে দেখা যেতে পারে। আনিস বসবার ঘরে চলে এলো, গলা উঁচু করে বলল, তুমি খাবার সাজাও মালিশা, আমি একটা টেলিফোন সেরে আসছি। অর্ডার ওরা নিল, বলল 1 ঘন্টার মধ্যে দিয়ে যাবে। শুধু কেক নয়, 10টি লাল গোলাপের একটি তোড়াও আসবে সেই সঙ্গে। আনিসের মনে হলো সে নিজেও খুব নিঃসঙ্গ। মালিশা হঠাৎ করে আসায় তার খুবই ভালো লাগছে, একটা কেমন যেন অন্য ধরনের আনন্দ। আনিস, পিৎজা তোমার ভালো লাগে তো? খুব লাগে। সস্তার মধ্যে খুব ভালো খাবার, তাই না? তা ঠিক। মালিশা হাসি মুখে বলল, আমার বয়স 21 বছরের একটি মেয়ের জন্মদিনে কোনো লোকজন নেই, কেউ বিশ্বাস করবে কথা? জন আসবে বলেছিল, আমি এইসব কিনেছিলাম জন আর আমার জন্য। তার নাকি হঠাৎ মাইগ্রেন পেইন শুরু হয়েছে। আনিস বলল, জনকে? আমার একজন বন্ধু সিআরসে কাজ করে। তোমার কি মনে হয় ওর সত্যি সত্যি মাইগ্রেন পেইন? আনিস উত্তর দিল না। মালিশা বলল, জনের একজন নতুন বান্ধবী হয়েছে, একটি মেক্সিকান মেয়ে। ও নির্ঘাত ওর সঙ্গে ঝোলাঝুলি করছে। তোমার কি মনে হয়? আমার পক্ষে তো বলা মুশকিল, নির্ভর করে জনের সঙ্গে তোমার পরিচয় কীরকম তার ওপর। পরপর 4 শনিবার ডেট করেছি। জন নিজেও ডেট চেয়েছে, 2 রাত ঘুমিয়েছি ওর সঙ্গে। ওটা ঠিক হয়নি, ওতে দাম কমে যায়। তাছাড়া ওই মেক্সিকান মেয়েটিকে তো তুমি দেখোনি, দারুণ ফিগার। পুরুষদের কাছে ফিগারটাই আসল। আনিস প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার মা কেমন আছে? ভালোই। গত সপ্তাহে চিঠি পেয়েছি, বুড়ির শখ হয়েছে বিশ্বভ্রমণের। একজন সঙ্গীও পেয়েছে, জিম ডগলাস। মনে হয় ওই বুড়ো ফুসলে ফাসলে নিয়ে যাচ্ছে। টাকার গন্ধ পেয়েছে, বুঝলে না? 2 জন ফট করে বিয়েও করে বসতে পারে। তাহলে বড়ই ঝামেলা হবে। হয়তো দেখা যাবে কিছুই পেলাম না। আমার যা ভাগ্য। তা কোথায় যাচ্ছেন তোমার মা? কে জানে কোথায়। আমি লিখেছি, যাও মা, ঘুরে আসো, তোমার ভালো লাগায় আমার ভালো। এবং ডগলাস সাহেব যখন যাচ্ছেন তখন তো তোমার খুব ফান হবে। মনের কথা নয়, বুঝতেই পারছো, সবই বানানো। মালিশা খাবার কিছুই স্পর্শ করলো না। ঢকঢক করে 1 গ্লাস বার্গান্ডি খেয়ে ফেললো। তার মনে হয় নেশা হয়েছে, চোখের কোণ লালাভ। শোনো আনিস, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। আরে হাসছো কেন? তোমার কি ধারণা আমার নেশা হয়েছে? মোটেই নয়। আনিস বলল, কফি খাবে? না। শোনো আনিস, আমার মিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুমি কি আমাকে বিয়ে করবে? ভালোই হবে তোমার। আনিস হাসতে হাসতে বলল, টাকার জন্য তোমাকে বিয়ে করতে হবে কেন? তোমার নিজের দাম তো কিছু কম নয়। আমাকে খুশি করার জন্য বলছো? না। নিশানাথ বাবুর কথা মনে নেই? তিনি বলেছিলেন তোমাকে দেখতে ইন্ডিয়ান গডেসের মতো লাগে। আমার মনে আছে। আনিস, আমার যখন টাকা হবে তখন আমি ওই ইন্ডিয়ান ভদ্রলোককে একটি বুইক স্কাইলার গাড়ি কিনে দেব। ওর কি বুইক স্কাইলার গাড়ি আছে? না, ওর সেসবের বালাই নেই। ম্যাকের স্কাইলার গাড়ি ছিল। ম্যাক ছিল দারুণ বড় লোক। ওর সঙ্গে আমি অনেকবার ডেটে গিয়েছি। ও আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল, যার দাম $275। আমি তোমাকে দেখাবো। আনিস চুপ করে রইল। মালিশা মনে হলো একটু টলছে। আনিস বলল, আর খেও না মালিশা। কেন খাবো না? কেন? বেশি হয়ে যাচ্ছে। তোমার হাত কাঁপছে। হাত কাঁপছে কারণ আমার জ্বর আসছে। আমার শরীর বেশি ভালো নয়। ডাক্তার দেখিয়েছো? না, ডাক্তার দেখাবার মতো কিছু নয়। তাছাড়া আমার হেলথ ইন্স্যুরেন্স নেই। ডাক্তারের কাছে গেলে $10খানিক লাগবে। সেটা আমাকে কে দেবে? তুমি নিশ্চয়ই দেবে না। কেক চলে এলো 10টার দিকে। সেলোফোন কাগজে মোড়া 10টি লাল টুকটুকে গোলাপ। মালিশা অনেকক্ষণ অবাক হয়ে দেখলো ফুলগুলি। আনিস হাসি মুখে বলল, শুভ জন্মদিন মালিশা। মালিশা জবাব দিল না। তার চোখে জল আসছে। সে তা গোপন করবার জন্য অন্যদিকে তাকিয়ে রইল। অধ্যায় 11। এবছর প্রচণ্ড শীত পড়েছে। ফার্গোতে যারা বসবাস করে তারা পর্যন্ত বলছে ন্যাস্টি ওয়েদার। ফেব্রুয়ারি মাসে 4 ফুটের মতো বরফ জমে গেল শহরে। সন্ধ্যার পর লোকজন আর ঘর ছেড়ে বের হয় না। কেউ যে শপিংয়ে গিয়ে ঘুরে ফিরে মন তাজা করবে সে উপায়ও নেই। ঘণ্টাখানেক গাড়ি ঠান্ডায় পড়ে থাকলে আর স্টার্ট নেবে না। বড় বড় উইন্টার সেল হচ্ছে, সেখানে পর্যন্ত লোকজন নেই। টমের দিনকাল বেশ খারাপ হয়ে গেল। কাজ নেই। গোটা ফেব্রুয়ারি মাসে বাচ্চাদের বইয়ের একটা ইলাস্ট্রেশন ছাড়া কোনো কাজ জুটল না। রাস্তায় দাঁড়িয়ে ছবি বিক্রিও বন্ধ। এই প্রচণ্ড ঠান্ডায় পায়ে হেঁটে কেউ চলাফেরা করে না। সবাই বের হয় গাড়ি নিয়ে। কার দায়ে পড়েছে গাড়ি থামিয়ে ছবি কিনবে? সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বাড়িটি ছেড়ে শহরতলির একটা অ্যাপার্টমেন্ট নিতে হয়েছে। সেখানে রান্নাঘর এবং বাথরুম শেয়ার করতে হয়। টম বেশ কয়েকবার বলেছে এই শহর ছেড়ে অন্য কোথাও যাবে, কিন্তু ওই বলা পর্যন্তই। সে নাকি বরফে ঢাকা শহরের কয়েকটি ছবি এঁকেই বিদায় হবে। ছবি এঁকে ফেললেই হয়। কিন্তু এখনও তার মন মতো বরফ জমা হয়নি। প্রকৃতির কাছে সম্পূর্ণ পরাজিত একটি শহরের ছবি আঁকবো, তারপর বিদায়। বুঝলে রুনকি, এখনও সময় হয়নি। পরাজিত হবার আর বাকি কোথায়? অনেক বাকি, এখনও বাকি আছে।
এই অ্যাপার্টমেন্টটিতে রুনকির গা ঘিন ঘিন করে। যে মেয়েটির সঙ্গে রান্নাঘর ও বাথরুম শেয়ার করতে হয় সে সব কিছু বড় ময়লা করে রাখে। গভীর রাত পর্যন্ত হাই ভলিউমে গান শোনে, সময় অসময়ে টমের কাছে সিগারেট চায়। ভালো লাগে না রুনকির। অস্বাস্থ্যকর পরিবেশ, প্রায়ই অ্যাপার্টমেন্টের সিঁড়িতে মদ খেয়ে লোকজন গলা ফাটিয়ে চেঁচায়। কিছুদিন আগেই পুলিশ এসে 6 নম্বর ঘর থেকে একটি লোককে ধরে নিয়ে গেল। এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচা যায়, কিন্তু যাবার উপায় নেই। এর চেয়ে সস্তায় ফার্গোতে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে না। টম নিজেও অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওর হাত একেবারেই খালি। অবস্থা এরকম চললে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য হাত পাততে হবে। টমের তাতে খুবই আপত্তি। আমি কি ভিখারি যে আনএমপ্লয়মেন্ট নেব? যখন কিছুই থাকবে না তখন কি করবে? তখন অন্য কোথাও যাব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। কোনো কাজ টাজ করে টমকে সাহায্য করার ইচ্ছা হয় রুনকির, কিন্তু শীতের সময়টায় কাজ পাওয়া খুব মুশকিল। একটি কাজ পাওয়া গিয়েছিল দক্ষিণ ফার্গোতে। গাড়ি ছাড়া অত দূর যাওয়ার কোনো উপায় নেই। বাস ওই লাইনে যায় না, টমের গাড়িও নেই। দিনরাত ঘরেই বসে থাকতে হয় রুনকির। ইউনিভার্সিটির ক্লাস বাদ দিতে হয়েছে। উইন্টার কোয়ার্টারে নাম রেজিস্ট্রি করা হয়নি। ধারে $700 জোগাড় করা গেল না। টম কাজের খোঁজে সারাদিন ঘোরাঘুরি করে, রুনকি ঘরেই থাকে। ভালো লাগে না। টম সেদিন বলল, তুমি বাবা মার কাছে ফিরে যাও রুনকি। কেন? তোমার এখানে আর মন লাগছে না। আমি কি বলেছি মন লাগছে না? বলতে লজ্জা লাগছে বলে বলছো না? বাবা মার কাছে ফিরে যেত তোমার লজ্জা লাগছে। লজ্জার কিছু নেই রুনকি। তুমি বড্ড বাজে কথা বলো টম। টম হেসে বলেছে, এইটি তুমি ভুল বললে রুনকি। বাজে কথা আমি কখনো বলি না। তোমার মধ্যে দ্বিধা দেখতে পাচ্ছি বলেই বলছি। তোমার কি ধারণা আমি আর তোমাকে ভালোবাসি না? সে কথা আমি বলিনি রুন। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি খুব চমৎকার একটি মেয়ে, তোমাকে যে কেউ ভালোবাসবে। তুমি কিন্তু আমার কথার জবাব দাওনি। আমি তোমাকে খুবই ভালোবাসি রুনকি। যদি সত্যি ভালোবাসো তাহলে প্লিজ চলো অন্য কোথাও যাই, আর কয়েকটা দিন। প্রকৃতির কাছে শহরের পরাজয় ছবিটা শেষ করেই রওনা হব। রুনকির এখন মাঝে মাঝে ইচ্ছে করে মার সঙ্গে গিয়ে কথা বলে, কিন্তু সাহস হয় না। তার দিকে তাকিয়েই মা নিশ্চয়ই বুঝে ফেলবেন ব্যাপারটা। মায়েরা অনেক কিছু বুঝতে পারে। শফিক এসেছিল সেদিন। সে শুধু বলল, বাহ, স্বাস্থ্য ভালো হয়েছে তোমার রুনকি। রুনকি একবার ভাবলো শফিককে বলবে ব্যাপারটা, কিন্তু বলতে বলতেও সামলে গেল। টমকে আগে জানানো উচিত। টমের আগে অন্য কারোর জানা ঠিক নয়। শফিক এলেই অনেক খবর পাওয়া যায়, সমস্তই বাংলাদেশের খবর। বুঝলে রুনকি, জিয়াউর রহমান সাহেবের নাম হয়েছে এখন জিয়াউর রহমান খালকাটি। শুধুই খাল কাটছে। জিয়াউর রহমানকে? মাই গড, আমাদের প্রেসিডেন্ট, ফেরেশতা আদমি, তাই নাকি? বেচারার একটা হাফ শার্ট আর 2টো ট্রাউজার, আর কিছুই নেই। কী যে বলো তুমি শফিক ভাই। আরে এই তো বিশ্বাস হলো না। মিথ্যা বলবো কেন খামাখা? একটা পয়সা বেতন নেয় না গভর্নমেন্টের কাছ থেকে। বেতন না নিলে চলে কি করে? চলে আর কোথায়, কিছুই চলে না। দেশের জন্য লোকটার জান কবুল, নিজের দিকে তাকাবার সময় আছে? শফিক এলে রুনকি কিছুতেই যেতে দেয় না। বাংলাদেশি রান্না রাখতে চেষ্টা করে। ভাত রান্না হয় সেদিন। রান্না কেমন হয়েছে শফিক ভাই? মার মতো হয়েছে? চমৎকার, ফার্স্ট ক্লাস। ভাতটা বেশি নরম হয়ে গেছে না? আরে নরমই আমার কাছে ভালো লাগে, চাবানোর দরকার হয় না, মুখে ফেললেই হরহর করে নেমে যায়। চাকরি পেয়েছো শফিক ভাই? না, জোসেফাইনকে খুব তালাচ্ছি, কাজ হচ্ছে না। আর অন্য কোথাও চেষ্টা করো। গ্রিন কার্ড নেই, কাজ দেবে কে আমাকে? গভীর সমুদ্র। সেবার যে বলেছিলে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা কাজ পাবে। সম্ভাবনা 40%। বাঁদরের দেখাশোনা, খাঁচা পরিষ্কার রাখা, ওদের ব্যালেন্স ডায়েট দেওয়া। ডাক্তার লুইসের হাতেই সব। দেখি বেটাকে ভজানো যায় কিনা। শালার দয়া মায়া কিছু নেই শরীরে। দুঃখের কথা বলেও লাভ হয় না। পরাজিত শহরের ছবি টমের আঁকা হলো না। মন্টানার ছোট্ট একটা শহরে কাজ পাওয়া গেল। এক ভদ্রলোক পাহাড়ের ওপর চমৎকার একটা শীতাবাস বানিয়েছেন, তার লবির ডেকোরেশন। কাজটা লোভনীয়, কারণ যতদিন কাজ শেষ না হচ্ছে ততদিন শীতাবাসে থাকা খাওয়ার ব্যবস্থা। পাশেই স্কি করবার স্পট, জমে যাওয়া একটা হ্রদ আছে। সেখানে উইন্টার ফিশিংয়ের ব্যবস্থা আছে। বরফ খুঁড়ে ছিপ ফেললেই প্রকাণ্ড সব কার্ভ ধরা পড়ে। টম রাজি হয়ে গেল। পরাজিত শহরের ছবি পরেও আঁকা যাবে। রুনকিকে অবাক করে দিয়ে এক সন্ধ্যায় শ্যাম্পেনের একটা বোতল নিয়ে এলো। এসো রুনকি, সেলিব্রেট করা যাক। কিসের সেলিব্রেশন? তোমার বাচ্চা আসছে, সেই সেলিব্রেশন। রুনকি দীর্ঘ সময় কোনো কথা বলতে পারলো না। তুমি কখন জানলে? সেটা কি খুব ইম্পর্ট্যান্ট? শ্যাম্পেনের মুখ খোলা মাত্রই কয়েকটি বহু দূর ছুটে গেল। টম হেসে বলল, আমার বাচ্চা খুব ভাগ্যবান হবে। আর শোনো রুনকি, আমার মনে হয় আমাদের বিয়ে করা উচিত। ম্যারেজ লাইসেন্স এখান থেকেই নিয়ে যাব। হানিমুন হবে মন্টানায়, ঠিক আছে? নাকি তুমি আনম্যারিড মাদার হতে চাও? রুনকি জবাব দিল না। টম বলল, তোমাকে বিয়ের পর আমার বাবা মার কাছে নিয়ে যাব। সিয়াটলে থাকেন তারা। তাদের ছোট্ট একটা ফার্ম আছে, তোমার ভালো লাগবে। তবে যেতে হবে গরমের সময়, তখন ওয়েদার ভালো থাকে। ও কি রুনকি, কাঁদছো কেন? মন্টানায় যাবার আগে রুনকি দেখা করতে গেল মার সঙ্গে। রাহেলা দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি মা, ঘরে ঢুকতে দেবে না? রাহেলা কথা বললেন না, দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। বাবা কোথায়? মিনিয়াপলিস গিয়েছে। কবে ফিরবে? সোমবার। ও, তাহলে আর দেখা হচ্ছে না। আমরা মন্টানা চলে যাচ্ছি মা।
রাহেলা চুপ করে রইলেন। রুনকি ওভারকোট খুলতেই শান্ত স্বরে বললেন, মা হচ্ছ তাহলে? হ্যাঁ হচ্ছি। তোমার এমন মুখ কালো করবার দরকার নেই মা, আমরা বিয়ে করছি, ম্যারেজ লাইসেন্স জোগাড় হয়েছে, বিয়েতে আসবে না জানি, তবু কার্ড পাঠাবো। রুনকি টাওয়াল দিয়ে মাথার চুল মুছল, হালকা গলায় বলল, কফি খাওয়াবে? যা ঠান্ডা বাইরে। রাহেলা কফির পট বসালেন। রান্নাঘর থেকেই থেমে থেমে বললেন, তোমার পড়াশোনার পাঠ তাহলে চুকেছে, আবার শুরু করব। তাছাড়া কি, পুঁথিগত পড়াশোনার তেমন কোনো দাম নেই মা। পৃথিবীতে যত ট্যালেন্টেড লোক জন্মেছে তাদের কারোর ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না। তা ছিল না, কিন্তু ওদের ট্যালেন্ট ছিল, তোমার তা নেই। রুনকি হাসল। কথার উত্তর না দিয়ে কফির পেয়ালা হাতে নিয়ে চলে গেল দোতলায় তার নিজের ঘরে। ঘরটি রাহেলা চমৎকার করে সাজিয়ে রেখেছেন। দেখেই মনে হবে এই বাড়ির মেয়েটি হয়তো কলেজে গিয়েছে, ফিরে আসবে এক্ষুনি। রুনকি দেখল তার ব্যবহৃত কাপড়গুলি পর্যন্ত ইস্ত্রি করে রাখা হয়েছে। বারবি ডল দুটি মা নিচ থেকে নিয়ে এসে তার ঘরে রেখেছেন। দেয়ালে রুনকির ছোটবেলার একটা ছবি, বাবেল গাম দিয়ে বল বানানোর চেষ্টা করছে রুনকি। রাহেলা শুনলেন উপরে গান বাজছে, কিংস্টোন ট্রায়োর বিখ্যাত গান, উই হ্যাড জয়, উই হ্যাড ফান, উই হ্যাড সিজনস ইন দ্য সান, বাট দ্য হিলস উইল ক্লাইম ওয়ার দ্য সিজনস আর অফ টাইম। তিনি নিঃশব্দে উপরে উঠে এলেন। রুনকি কার্পেটে পা ছড়িয়ে চুপচাপ বসে আছে, ক্লান্ত বিষণ্ণ একটি ভঙ্গি। কাঁদছে নাকি? রাহেলা বললেন, রুনকি তুমি কি দুপুরে খাবে এখানে? রুনকি চোখ মুছে ধরা গলায় বলল, না মা, দুপুরে আমরা রওনা হব। টম এসে এখান থেকে তুলে নেবে আমাকে। তুমি যদি তোমার কোনো জিনিসপত্র নিতে চাও নিতে পারো মা, আমি কিছুই নিতে চাই না। রুনকি চোখ মুছে বলল, তুমি কি আমার বাচ্চাটির জন্য দুটি নাম দেবে, একটি ছেলের নাম আর একটি মেয়ের নাম? রাহেলা থেমে থেমে বললেন, আমার নাম তোমাদের পছন্দ হবে না রুনকি, তোমরা নিজেরা নিজেদের নাম বেছে নাও। কেন তুমি এত রেগে আছো মা? তুমি কি বুঝতে পারছো না আমি অনেক দূরে চলে যাচ্ছি? দূরে গেছো অনেক আগেই, নতুন করে বোঝাবুঝির কিছু নেই। রুনকি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যাবার আগে পুরনো দিনের মতো তুমি কি আমাকে একটি চুমু খাবে মা, প্লিজ? অধ্যায় 12। নিশানাথবাবু খুব সকালে ঘর ছেড়ে বেরিয়েছেন। উদ্দেশ্য আশেপাশের গ্যারেজ সেলগুলি খুঁজে দেখা। প্রি উইন্টার গ্যারেজ সেল শুরু হয়েছে। বুড়ো বুড়ির দল অপ্রয়োজনীয় জিনিসপত্র গাড়ির গ্যারাজে সাজিয়ে বসে আছে, মূল্য নামমাত্র। নিশানাথবাবু সকাল থেকে এসব দেখে বেড়াচ্ছেন। গ্যারেজ সেলে ঘুরে বেড়ান তার বাতিকের মতো। যেসব জিনিস তিনি গত 14 বছরে কিনেছেন তার মধ্যে একটি প্রকাণ্ড পিয়ানো পর্যন্ত আছে। এম স্ট্রিটের দুতলা বাড়ি গ্যারেজ সেলে কেনা জঞ্জাল দিয়ে তিনি ভর্তি করে ফেলেছেন। নতুন কিছু কিনে রাখবার জায়গা নেই, তবুও কিনে চলেছেন। আজ তার একটি ফুলদানি পছন্দ হলো, জার্মান সিলভারের ফুলদানি, খুব সুন্দর কাজ। দাম লেখা আছে $1। এর চেয়ে কমে দিতে পারো? $1 বড্ড বেশি মনে হচ্ছে। যে বুড়ো জিনিসপত্র সাজিয়ে বসে আছে সে অবাক হয়ে বলল, $1 কি যথেষ্ট কম নয় ডক্টর নিশানাথ? নিশানাথবাবু দেখলেন বুড়ো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের স্ট্যানলি। মাঙ্কি ক্যাপে সমস্ত মুখ ঢেকে রেখেছে বলে চেনা যাচ্ছে না। গুড মর্নিং স্ট্যানলি। গুড মর্নিং। কফি খাবে? গ্যারাজ সেল উপলক্ষে কফি পাওয়া যাচ্ছে, 50 সেন্ট চার্জ, ফ্রি রিফিল। নিশানাথবাবু 50 সেন্ট দিয়ে এক পেয়ালা কফি নিলেন। বিক্রি টিক্রি কেমন? মন্দ নয়, $9.5 বিক্রি করেছি। বসো তুমি, ওই চেয়ারটাতে বসো। নিশানাথবাবু অবাক হয়ে স্ট্যানলির দিকে তাকালেন। এই লোকটি মাসে $4,000 মতো পায়। দুপুরের একটা সাধাসিধা লাঞ্চের জন্যই খরচ করে $30-40। অথচ সে বাড়ির যত সব জঞ্জাল সাজিয়ে $9.5 বিক্রি করে কি খুশি। স্ট্যানলি ভারী স্বরে বলল, ওল্ড হোমে যাবার প্রস্তুতি বুঝলে, জিনিসপত্র সব বিক্রি টিক্রি করে হাত খালি করছি। প্রস্তুতিকে একটু সকাল সকাল নিয়ে ফেলছো না? রিটায়ার করবার টাইম হয়ে আসছে, বছর 2 আছে মাত্র। নিশানাথবাবু জার্মান সিলভারের ফুলদানি ছাড়াও একটা বড় আয়না কিনে ফেললেন। আয়নাটির দাম পড়ল $3। স্ট্যানলি বারবার বলল, আয়নাটায় খুব জিতে গেলে, আমার স্ত্রী ইটালি থেকে 600 লিরা দিয়ে কিনেছিল। তিনি বাড়ি ফিরলেন 11টার দিকে। কি আশ্চর্য, রুনকি বসে আছে বারান্দার ইজি চেয়ারে। রুনকি হাসি মুখে বলল, গ্যারেজ সেলে গিয়েছিলেন চাচা? ইস কি যে এক রোগ বাঁধিয়েছেন। ভেতরে আয় রুনকি। আজ কি কিনলেন? জার্মান সিলভারের একটা ফুলদানি আর একটা আয়না। তুই নিবি না? আয়নাটা নিয়ে যা, ভালো জিনিস, 600 লিরা দাম পড়েছে ইটালিতে। পড়ুক। চাচা, আপনার কাছে বিদায় নিতে এলাম। নিশানাথবাবু কিছু বললেন না, চায়ের পানি চড়ালেন। রুনকি সোফায় বসতে বসতে বলল, আমরা মন্টানায় চলে যাচ্ছি। আর মন্টানা খুব সুন্দর জায়গা। আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না। নিশানাথবাবু দীর্ঘ সময় চুপ থেকে বললেন, অল্প বয়সী মেয়ে নিরাশ ভঙ্গিতে কথা বললে ভালো লাগে না। তাদের বলা উচিত আবার হয়তো দেখা হবে। অর্থ একই, আনসার্টেনিটি, কিন্তু বলার ভঙ্গিটা অপটিমিস্টিক। চায়ের সঙ্গে আর কিছু খাবি? না চাচা, আপনাকে একটা খবর দিই, আমরা বিয়ে করছি। জানি, শফিক বলেছে, বাঙালি কায়দায় নাকি বিয়ে হবে। আর না, সেরকম কিছু না। নিশানাথবাবু চা বানিয়ে এনে দেখেন রুনকি কাঁদছে। তিনি শান্ত স্বরে বললেন, কাঁদছিস কেন মা? চাচা, আমি কি ভুল করছি?
কোনটা ভুল আর কোনটা নয় তা বোঝা মানুষের সাধ্যের বাইরে। ও নিয়ে চিন্তা করিস না, চা খা। রুনকি চায়ে চুমুক দিল। নিশানাথবাবু গাঢ় স্বরে বললেন, খিদিরপুরের এক কলেজে অঙ্ক পড়াতাম, বুঝলি রিনকি? কি নিদারুণ অভাব গেছে আমার। আর এখন পাস বই দেখলে তুই চমকে উঠবি। আমি যদি খিদিরপুরে পড়ে থাকতাম সেটা ভুল হতো, আবার আমেরিকা আসাটাও ভুল হয়েছে। তাহলে ঠিক কোনটা? রুনকি চুপ করে রইল। নিশানাথবাবু বললেন, বেঁচে থাকার আনন্দটাই একমাত্র সত্যি, ওইটা থাকলেই হলো। আয়নাটা একটা কাগজ দিয়ে বেঁধে দিই মা। দিন। নিশানাথবাবু আয়নাটি গিফট র্যাপ করবার জন্য পাশের ঘরে চলে গেলেন। রুনকি একটু হাসল। সে জানে নিশানাথবাবু শুধু আয়না কাগজ দিয়ে বাঁধবেন না, সেই সঙ্গে একটা খামের মধ্যে মোটা অঙ্কের একটা চেক থাকবে। এটি নিশানাথবাবুর একটি পুরনো অভ্যেস। রুনকির সব জন্মদিনে তিনি রুনকিকে গল্পের বই দেন। সেই বইয়ের ভেতর একটা খাম থাকবেই, যা দেওয়ার তা সরাসরি দিয়ে দিলে হয়, কিন্তু তিনি তা দেবেন না। কত রকম অদ্ভুত মানুষ এ দুনিয়াতে আছে। অধ্যায় 13। জোসেফাইনের মন ভেজানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বুড়ি পরিষ্কার বলে দিয়েছে, কাজ তোমাকে দেব না, মাথা বেঠিক লোক আমি রাখি না। লুনাটিকদের বিষয়ে আমার অ্যালার্জি আছে। আমাকে তো তাহলে না খেয়ে থাকতে হয় জোসেফাইন, তুমি ছাড়া কে আমাকে কাজ দেবে? উপোস থাকতে হবে আমাকে। একেবারে কিছুই না জুটলে এখানে সে হ্যামবার্গার খেয়ে যাবে, চার্জ লাগবে না, কিন্তু চাকরি তোমাকে আমি দিচ্ছি না। ফার্গোতে বিদেশিদের কাজ পাওয়া ক্রমেই জটিল হয়ে উঠছে। অ্যাড দেখে টেলিফোন করলে জিজ্ঞেস করে, গ্রিন কার্ড আছে? নেই শুনলেই খট করে টেলিফোন নামিয়ে রাখে। যারা কিছুটা ভদ্র তারা মিষ্টি সুরে বলে, এখানে ওপেনিং নেই, তুমি ঠিকানা রেখে যাও, আমরা ওপেনিং হলে খবর দেব। ওপেনিং নেই তো অ্যাড দিলে কেন? কয়েকটা ওপেনিং ছিল, সেগুলো ফিল্ড আপ। দি মেঘনা রেস্টুরেন্টের জন্য যে টাকা পয়সা উঠেছে সর্বমোট $711, সেখানে হাত পড়েছে। রেস্টুরেন্টের চিন্তা এখন আর তেমন নেই, কারণ রহমান তার ইন্ডিয়া হাইজ নিয়ে পিছিয়ে পড়েছে। তার ধারণা এত ছোট শহরে বিদেশি রেস্তোরাঁ চলবে না। সে খোঁজ নিয়ে দেখেছে এখানে যে কটি চীনা রেস্তোরাঁ আছে সেখানে শুক্র শনি এই দুদিনই যা লোকজন হয়, অন্য দিন রেস্তোরাঁ খাঁ খাঁ করে। তাছাড়া এই প্রচণ্ড শীতে কার এমন মাথা ব্যথা যে কাঁপতে কাঁপতে বাইরে খেতে আসবে? এদিকে ইমিগ্রেশনের লোকজনও বেশ ঝামেলা করছে। 3-4টে চিঠি এসেছে, কোন দিন হুট করে হয়তো পুলিশ এসে হাজির হবে। ঠিকানা বদলাতে হলো সে কারণেই। নিক্স প্লেসের উল্টো দিকে ছোট্ট একটা ঘর, শুধু শোয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়া নিক্স প্লেসে। বুড়ি তার কথা রেখেছে। খাওয়ার পর বিল দিতে গেলে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, কাজ পেয়েছো? না, নো চার্জ। বেশ, খাতায় লিখে রাখো, চাকরি পেলে সব একসঙ্গে দেব। বাকির কারবার আমি করি না, ভাগো। কাজ শেষ পর্যন্ত পাওয়া গেল। ফার্মেসি ডিপার্টমেন্টে সেই চাকরি। গোটা 10 বাঁদর, কয়েকটি কুকুর আর প্রায় 200 গিনিপিগের দেখাশোনা। সময় মতো খাবার দাবার দেয়া, খাঁচা পরিষ্কার করা, পশুগুলিকে পুরোপুরি জীবাণুমুক্ত রাখা। কাজ অনেক, সেই তুলনায় বেতন অল্প। $90 প্রতি সপ্তাহে। $90 সই। মহা উৎসাহে কাজে লেগে গেল শফিক। কাজটা যত খারাপ মনে হয়েছিল তত নয়। বাঁদরের খাঁচা একটিকে পাওয়া গেল একেবারে শিশু। শফিককে দেখেই সে দাঁত বের করে ভেঙচে দিল। শফিক অবাক, আরে তুই এসব ফাজলামি শিখলি কোত্থেকে? বানরের বাচ্চাটি কথা শুনে উৎসাহিত হয়েই বোধহয় থু করে একদলা থুতু ছিটিয়ে দিল শফিকের দিকে। মহা মুসিবত হলো তো শালাকে নিয়ে, মারবো থাপ্পড়। বাচ্চাটা গালি শুনে উৎসাহিত হয়ে খুব লাফালাফি শুরু করলো। তার আনন্দের সীমা নেই। সন্ধ্যা 7টা বাজে। আনিস সবেমাত্র ফিরেছে ইউনিভার্সিটি থেকে। হাত মুখও ধোয়া হয়নি। শফিক এসে হাজির। এক্ষুনি যেতে হবে তার সঙ্গে। আরে কী ব্যাপার আগে বলো। আগে বললে আপনি আর যাবেন না। যাব, ঘরে তেমন কিছু নেই, এখন বলো ব্যাপারটা কি। জং বাহাদুরের শয়তানিটা দেখাবো আপনাকে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, শালা 1 নম্বর হারামি। আরে জং বাহাদুরটাকে? ও, আপনাকে তো বলা হয়নি, বাচ্চা একটা বাঁদর। আরে বাচ্চা হলে কি হবে, শয়তানের হাড্ডি, দেখবেন নিজের চোখে। নিজের চোখে কিছু দেখা গেল না। জং বাহাদুর ঘুমিয়ে পড়েছে। শফিক খুব মনমরা হয়ে পড়ল। আনিস হাসি মুখে বলল, কালকে এসে দেখব। সকাল সকাল আসবেন, খাবার দেওয়ার সময় হলে কি করে দেখবেন। বিকালবেলা একটা কলা, একটা আপেল আর একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। শালা কলা ডিমটা খেয়ে আপেলটা আমাকে সাচ্ছে, দেখেন তো কাণ্ড। তুমি না বললে শয়তানের হাড্ডি? আমার কাছে তো বেশ ভালো মানুষই মনে হচ্ছে। আরে না না, তার বজ্জাতির কথা তো কিছুই বললাম না। আনিস হঠাৎ গম্ভীর স্বরে বলল, তোমার কি কোনো কাজ আছে শফিক? তোমার গাড়িতে আমাকে এক জায়গায় নিয়ে যেতে পারবে? কোথায়? আনিস খানিক ইতস্তত করে বলল, একটি মেয়ের সঙ্গে আমার কিছু পরিচয় হয়েছে, অনেক দিন তার খোঁজ নেই, ভাবছিলাম একটু খোঁজ নেব। শফিক বেশ অবাক হলো। আনিস থেমে বলল, আমি দেশে ফিরে যাব শফিক, আমার ভালো লাগছে না। আমি ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে যেতে চাই। সে কোথায় থাকে? সাউথ ফার্গো। চলুন যাই। ফুলের দোকান হয়ে যাবেন, ফুল নেবেন? আরে ফুল কেন? শফিক হাসি মুখে বলল, আমেরিকান মেয়েকে বিয়ের কথা কি ফুল ছাড়া বলা যায়? এক গাদা গোলাপ নিয়ে যান। ডাউনটাউনে ফুলের দোকান সারা রাত খোলা থাকে। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, হ্যাঁ নিশ্চয়ই, ফুল তো কিনতেই হবে। মালিশাকে পাওয়া গেল না। বাড়িওয়ালি সরু গলায় বলল, ওর মা মারা গেছে, ও গেছে টাকা পয়সা কিছু দিয়ে গেছে কিনা সেটা দেখতে।
কবে গিয়েছে? এই তো 1 সপ্তাহ হলো। আনিস বলল, ও কি টাকা পয়সা কিছু পেয়েছে? আরে আমি কি করে জানবো? $100 রেন্ট বাকি রেখে গেছে সে। আমি চিন্তায় অস্থির টাকাটা মার গেল কিনা। আমি কি এই গোলাপগুলি তার ঘরে রেখে যেতে পারি? পারবে না কেন, রেখে যাও। তুমি কি ওর বন্ধু? হ্যাঁ। ভালো, আমার ধারণা ছিল ওর কোনো বন্ধুই নেই। আমার 2জন ভাড়াটে আছে যাদের কোনো ছেলে বন্ধু নেই। একজন হচ্ছে মালিশা, অন্যজন হচ্ছে এমিলি জোহান। এমিলি জোহান? হ্যাঁ, কবি এমিলি জোহান, নাম শুনেছ? খুব বড় কবি, রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পাওয়া। আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? না, পারো না, সে এখন মদ খেয়ে বোধ হয়ে আছে। ফেরার পথে আনিস একটি কথাও বলল না। অধ্যায় 14। সকালবেলা একটি পার্কা গায়ে দিয়ে আমিন সাহেব শোভেল নিয়ে বেরোলেন। বরফে ড্রাইভওয়ে ঢাকা পড়েছে। পরিষ্কার না করলে গাড়ি বের করা যাবে না। অসম্ভব ঠান্ডা পড়েছে, চোখ জ্বালা করছে। কনকনে হাওয়া, নাক মুখ সমস্তই ঢাকা। তবু সেই হাওয়া কি করে যেন শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। অল্পক্ষণ শোভেল চালাবার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন। বয়স হয়েছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। দিন ফুরিয়ে আসছে, ঘন্টা বাজতে শুরু করেছে। চলে যাবার সময় হয়ে গেল। এবারের যাত্রা অনেক দূরে, গন্তব্য জানা নেই। আমিন সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। রুনকি থাকলে এতটা পরিশ্রম হতো না। নিমিষের মধ্যে বরফ কেটে গাড়ি বের করে ফেলতো। তারপর ছোটাছুটি শুরু করতো বরফের উপর। তুষার বল বানিয়ে চেঁচাতো, মারবো তোমার গায়ে বাবা, দেখবে আমার হাতের টিপ। মেয়েটা একেবারে ছেলে মানুষ রয়ে গেল। না, কথাটা ঠিক হলো না। রুনকি এখন আর ছেলে মানুষ নয়। আমিন সাহেব বিশ্রাম নেবার জন্য গ্যারেজের গায়ে হেলান দিয়ে দাঁড়ালেন। তখনই চোখে পড়ল রাহেলা দোতলার বারান্দায় একটা সাদা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় এমন পাতলা একটা চাদর গায়ে দিয়ে কেউ দাঁড়িয়ে থাকে? নিউমোনিয়া বাঁধাবে নাকি? রাহেলা উপর থেকে ডাকলেন, চা খেয়ে যাও। চা খেয়ে আমিন সাহেবের মনে হলো তার শরীর ভালো লাগছে না। নিঃশ্বাস নিতে একটু যেন কষ্ট হচ্ছে। কিন্তু তিনি কিছুই বললেন না। রাহেলা বললেন, আজকের এই দিনটি একটি বিশেষ দিন, তোমার কি মনে আছে? না, আজ রুনকির জন্মদিন। আমিন সাহেব বড়ই অবাক হলেন। এত বড় একটা ব্যাপার তিনি ভুলেই বসে আছেন। উফ, কি ঝামেলাই না হয়েছিল। বরফে চারিদিক ঢাকা, বেশিরভাগ রাস্তাঘাটে বন্ধ। এর মধ্যে রাহেলার ব্যথা শুরু হলো। অ্যাম্বুলেন্সে খবর দিলেই হতো, তা না, তিনি গাড়ি নিয়ে বের হলেন। 15th স্ট্রিট থেকে উঠিয়ে নিলেন নিশানাথ বাবুকে। কি দুরবস্থা ভদ্রলোকের! ব্যাপার ট্যাপার দেখে আনিস বলল, সেই ঠান্ডাতেও তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। রাহেলা একবার বললেন, আমার মনে হচ্ছে গাড়িতেই কিছু একটা হয়ে যাবে। নিশানাথবাবু বললেন, মা, আপনি মা কালীর নাম নেন, চেঁচামেচি করবেন না। রাহেলা ধমকে উঠলেন, মা কালীর নাম নেব কেন? মা কালী আমার কে? এই সময় গাড়ি স্কিড করে খাদে পড়ে গেল। উফ, কি ভয়াবহ সময়ই না গিয়েছে। আমিন সাহেব বললেন, আমাকে আরেক কাপ চা দাও। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি ঘামছো? না, শরীর ঠিক আছে। রাহেলা বললেন, আমি রুনকির জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা কেকের অর্ডার দিতে চাই। আমিন সাহেব অবাক হয়ে তাকালেন। রাহেলা চোখ নিচু করে বললেন, আরে আমি, তুমি আর নিশানাথ বাবু? বেশ তো। রাহেলা মৃদুস্বরে বললেন, রুনকির প্রতি আমি কি অবিচার করেছি? আমিন সাহেব জবাব দিলেন না। রাহেলা বললেন, নিজেদের মতো ওকে আমরা বড় করেছি, ক্যাম্পিংয়ে যেতে দেইনি, ডেট করতে দেইনি। আর বাদ দাও ওসব। আমেরিকায় থাকবো অথচ বাংলাদেশি সাজবো, সেটা কি হয় নাকি বলো? আমিন সাহেব জবাব দিলেন না। রাহেলা বললেন, কাল রাত্রে আমি রুনকিকে স্বপ্নে দেখেছি, যেন ছোটো খালার বাসায় ওকে নিয়ে বেড়াতে গিয়েছি। ছোটো খালা বলছেন, রাহেলা, তোর মেয়ে তো পরিষ্কার বাংলা বলছে, আর তুই বললি ও বাংলা জানে না। ছোটো খালাকে মনে আছে তোমার? না, আমাদের বিয়েতে তোমাকে মুক্তা বসানো আংটি দিয়েছিলেন। সেই আংটি তোমার হাতে বড় হয়েছে শুনে ছোটো খালা দুঃখে কেঁদে ফেলেছিলেন। ও, মনে পড়েছে, খুব মোটাসোটা মহিলা, তাই না? হ্যাঁ, কি যে ভালোবাসতেন আমাকে। এখন তা শুনেছি খুব দুঃসময়। ছেলেদের সংসারে থাকেন, ছেলেরা দুচক্ষে দেখতে পারে না, অসুখ বিসুখে চিকিৎসা করায় না। আমি ছোটো খালা নামে কিছু টাকা পাঠাতে চাই। বেশ তো, ভালো অ্যামাউন্টের টাকা। ছোটো খালা নিশ্চয়ই খুব খুশি হবেন। তা হবেন। আমি $500 পাঠাতে চাই। আমিন সাহেব বললেন, আমি একটা ব্যাংক ড্রাফট করে আনবো। রাহেলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। রাহেলা মৃদুস্বরে বলল, তোমাকে একটা কথা বলিনি, গত মাসে রুনকি এসেছিল। আমিন সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন। রাহেলা বলল, রুনকির বাচ্চা হবে, ও বলেছে তোমাকে? হ্যাঁ। টম কি আছে এখনও তার সঙ্গে? আছে। রুনকি কী জন্য এসেছিল? ওর বাচ্চার জন্য 2টি নাম চায়, একটি ছেলের নাম, অন্যটি মেয়ের। আমিন সাহেব দীর্ঘ সময় চুপ থেকে বললেন, মেয়ে হলে ওর নাম রাখবো বিপাশা। বিপাশা? হ্যাঁ, পাঞ্জাবের একটা নদীর নাম। পাঞ্জাবে ওরা বলে বিয়াস। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি খুব ঘামছো। আমিন সাহেব ক্লান্ত স্বরে বললেন, আমার শরীরটা খারাপ লাগছে। গাড়ি বের করার দরকার নেই, তুমি শুয়ে থাকো। আর নিশানাথ বাবুকে টেলিফোন করে দাও, সন্ধ্যাবেলা যেন আসেন আমাদের এখানে, খাবেন। আমিন সাহেব নিজের ঘরে ফিরে গেলেন। তার শরীর বেশ খারাপ লাগছে।
এই বয়সে বরফ না কাটাই ভালো, বড় বেশি চাপ পড়ে। শরীর দুর্বল হয়েছে, এখন আর আগের মতো চাপ সহ্য করতে পারেন না। পরীক্ষা করলে হয়তো দেখা যাবে সুগার আছে। নিশানাথবাবুকে টেলিফোন করবার আগে কি মনে করে যেন দরজা বন্ধ করে দিলেন। নিশানাথবাবু ঘরেই ছিলেন। নিশানাথবাবু, আমি আমিন। বুঝতে পারছি। আপনার কি শরীর খারাপ? এভাবে কথা বলছেন কেন? আমার শরীর ভালো না, আপনাকে একটা জরুরি ব্যাপারে টেলিফোন করছি। বলুন। আপনি তো জানেন আমার এই বাড়ি এবং টাকা পয়সা সব আমি আমার মেয়ের নামে উইল করে রেখেছি। আপনি একজন উইটনেস। আমি জানি। নিশানাথবাবু, নানান কারণে আমার স্ত্রীর সঙ্গে আমার মনের মিল হয়নি। এই বয়সে সেটা তোলার কোনো যুক্তি নেই আমিন সাহেব। আমিন সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে থেমে থেমে বললেন, আমি আমার স্ত্রীর উপর একটা বড় অন্যায় করেছি নিশানাথবাবু। আজ যদি আমি মারা যাই সে পথের ভিখারি হবে। আমিন সাহেব, আপনার শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, আপনি কি একটু আসবেন? আমি নতুন করে উইল করতে চাই। আমি এক্ষুনি আসছি, সব কাগজপত্র নিয়ে আসব। নিশানাথবাবু, বলুন। আজ রুনকির জন্মদিন, আমি জানি, সকালেই মনে হয়েছে। আমিন সাহেব শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আনিস ছেলেটিকে কেমন মনে হয় আপনার? খুব ভালো ছেলে, অত্যন্ত রিলায়েবল। আমিন সাহেব টেলিফোন করলেন আনিসকে। আনিস বেশ অবাক হলো। আমিন সাহেব তাকে কখনো আগে টেলিফোন করেননি। আনিস, তুমি আমাকে চিনতে পারছো? আমি আমিন। জি, চিনতে পারছি। কী ব্যাপার বলুন তো? আমার মেয়েটির দিকে তুমি লক্ষ্য রাখবে। আনিস অবাক হয়ে বলল, আপনার কি শরীর খারাপ? হ্যাঁ। কি হয়েছে? আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে সময় শেষ হয়ে আসছে। তুমি আমার মেয়েটির খোঁজ খবর রাখবে প্লিজ। আমি আসছি এক্ষুনি। আমিন সাহেব দরজা খুলেই দেখলেন রাহেলা দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। রাহেলার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রাহেলা বললেন, তোমার কি হয়েছে? আমিন সাহেব বললেন, রাহেলা, আমি মারা যাচ্ছি। রাহেলা আমিন সাহেবের হাত ধরে ইজি চেয়ারে শুইয়ে দিলেন। তোমার উপর খুব অবিচার করেছে রাহেলা। রাহেলা দ্রুত আমিন সাহেবের শার্টের বোতাম খুলে ফেললেন। তার হাত কাঁপছে, কি করবেন বুঝতে পারছেন না। আমিন সাহেব প্রচণ্ড ঘামছেন। রাহেলা, তুমি রাগ করো না, একটা বড় অন্যায় করা হয়েছে। রাহেলা দীর্ঘদিন আগে মারা যাওয়া তার মাকে ডাক ছেড়ে ডাকতে লাগলেন, আম্মা, ও আম্মা। অধ্যায় 15। মালিশা গিলবার্ট তার মায়ের টাকা পেয়েছে। টাকার পরিমাণ মালিশার ধারণাকেও ছাড়িয়ে গেছে। সলিসিটর যখন টেলিফোন করে বলল, তোমার জন্য দুটি খবর আছে, একটি ভালো একটি মন্দ, কোনটি আগে শুনতে চাও? তখন মালিশা কিছু বুঝতে পারেনি। সে বলেছে, ভালোটি আগে শুনতে চাই। তোমার হার্টের অবস্থা ভালো তো? খবর শুনে ফেইন্ট হতে পারো। খবর শুনে তার অবশ্যই তেমন কোনো ভাবান্তর হয়নি। বাড়িওয়ালিকে গিয়ে বলেছে, আমার মা মারা গেছেন, আমি ফ্লোরিডা যাচ্ছি, তোমার রেন্ট আমি ফিরে এসে দেব। প্লেনে যাওয়ার মতো টাকা নেই। গ্রে হাউন্ডের টিকিট কাটতে হলো, পৌঁছতে লাগবে 33 ঘন্টা। গ্রে হাউন্ডের বাস ছাড়বে রাত 4টায়। এমন লম্বা সময় কাটানো এক সমস্যা। মালিশার বারবার মনে হচ্ছিল অ্যাটর্নি ভদ্রলোক হয়তো ভুল করেছে। মা হয়তো নাম কামাবার জন্য টাকা পয়সা সব দিয়ে গেছে ক্যান্সার ইনস্টিটিউটে কিংবা কোনো এতিমখানায়। সেই সব কাগজপত্র হয়তো অ্যাটর্নি ব্যাটা এখনও দেখেনি, না দেখে টেলিফোন করেছে। ফার্গো ফোর মেইতে একবার এরকম একটি খবর উঠল, কোটিপতি বাবা মারা গেছে। খবর পেয়ে ছেলেরা মহানন্দে বাড়িঘর দখল করে বসেছে। কারখানায় গিয়ে কর্মচারীদের ছাঁটাই করা শুরু হয়েছে। এমন সময় অ্যাটর্নি অফিস থেকে চিঠি এসে হাজির। এত দ্বারা জানানো যাইতেছে যে জনাব সোরেনসন জুনিয়র তার যাবতীয় সম্পত্তি ইথিওপিয়ার ক্ষুধার্ত শিশুদের ক্ষুধা নিবারণের জন্য দান করিয়াছেন। অতএব মালিশার মার ব্যাপারেও সেরকম কিছু হয়েছে কি না কে জানে। যদি সেরকম হয় তাহলে ফার্গো ফিরে আসার ভাড়াটাও থাকবে না। অবশ্যই ফিরে আসা এমন কিছু জরুরি নয়, তার জন্য সব শহরই সমান। বাসে বসতে গিয়ে মালিশা দেখলো তার সিট নাম্বার 13। এটি একটি অলক্ষণ। আগে জানলে টিকিট বদলে নিত। নিশ্চয়ই মা তার জন্য কিছুই রেখে যায়নি। আর কেনই বা রাখবে? একবারও কি মালিশা তার মায়ের কথা ভেবেছে? মৃত্যুর খবর পেয়ে তার তো সামান্য মন খারাপও হয়নি। ঈশ্বর এই জন্য তাকে ঠিক শাস্তি দেবেন। ফ্লোরিডা পৌঁছানো মাত্র অ্যাটর্নি বলবে, মিস, আমাদের একটি বড় ভুল হয়ে গেছে। আপনার মা তার যাবতীয় সম্পত্তি আমেরিকান বন্য পশু সংস্থাকে দিয়ে গেছেন। সেরকম কিছু হলো না। ডরোথি গিলবার্টের হাতে লেখা উইল পাওয়া গেল। অ্যাটর্নি ভদ্রলোক মিষ্টি হেসে বলল, মিস মালিশা, তুমি নিশ্চয়ই এখন আন্দাজ করতে পারছো না যে তুমি কত টাকার মালিক। মালিশা বলল, না, আমি পারছি না। সব হিসাব আমাদের হাতে এখনও আসেনি, তবে যা এসেছে তাতেই আমাদের মাথা ঘুরছে। অ্যাটর্নিটির বয়স খুব অল্প। সে মালিশাকে দুপুরে লাঞ্চ খাওয়াতে নিয়ে গেল। হাসতে হাসতেই বলল, তুমি আবার মনে করে বসবে না যে তোমার সঙ্গে প্রেম করবার চেষ্টা করছি। আমি বিবাহিত এবং স্ত্রীকে দারুণ ভালোবাসি। একা একা যাতে তোমাকে লাঞ্চ খেতে না হয় সেই জন্যই আমি সঙ্গে এলাম। তোমাকে ধন্যবাদ। কি করবে তুমি এত টাকা দিয়ে? এখনও ভেবে ঠিক করে নেই, তবে একজনকে আমি একটা বুইক স্কারলাক গাড়ি উপহার দিতে চাই। কী রং? নীল, আসমানি নীল। কাকে দিতে চাও জানতে পারি? একজন ইন্ডিয়ানকে। তার নামটি অদ্ভুত, অন্ধকারের দেবতা। সে আমার চোখের খুব প্রশংসা করেছিল।
সে ছাড়াও নিশ্চয়ই অনেকেই তোমার রূপের প্রশংসা করেছে। সবাইকেই কি তুমি বুইক স্কাইলার গাড়ি দিতে চাও? কেউ সত্যিকারভাবে আমার রূপের প্রশংসা করেনি, ওই ভদ্রলোক করেছিল। মিস মালিশা, এখন অনেকেই তোমার রূপের প্রশংসা করবে। তা করতে পারে। মালিশার থাকবার জায়গা করা হয়েছে হিলটনে। কাগজপত্রের ঝামেলা মিটলেই স্থায়ী কোনো ব্যবস্থা করা হবে। রাতে বিদায় নেবার আগে অল্পবয়সী অ্যাটর্নিটি হাসি মুখে বলেছে, তোমার টাকা পয়সার বিলি ব্যবস্থা করবার জন্য একজন দক্ষ আইনজ্ঞ দরকার। তুমি কি একজন দক্ষ আইনজ্ঞ? না, তবে বিশ্বাসী। তুমি আমার হয়ে কাজ করলে আমি খুশিই হব। ধন্যবাদ। প্রথমে আমি তোমার জন্য 2জন সিকিউরিটি গার্ড রাখতে চাই। আমি কাল সকালেই ব্যবস্থা করব। তার প্রয়োজন আছে কি? আছে। ধনী মহিলার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আমেরিকা বাস করবার জন্য ভালো জায়গা নয় মিস মালিশা। সারা রাত মালিশার ঘুম হলো না। অনেকবার মনে হলো সমস্ত ব্যাপারটা একটা স্বপ্ন নয় তো, একটি নিখুঁত সুখের স্বপ্ন। এক্ষুনি হয়তো ঘুম ভাঙবে। বাড়িওয়ালি এসে বলবে, এ মাসের হাউস রেন্ট $100 তুমি এখনও দাওনি, আজকে কি তুমি একটি চেক লিখতে পারবে? কিন্তু স্বপ্নটা আর ভালো লাগছে না, বড় খারাপ লাগছে, যেন সামনে দীর্ঘ একটা অন্ধকার পথ। হোটেল হিলটনের আরামদায়ক উষ্ণতায়ও মালিশার ভীষণ শীত করতে লাগলো। সে বেল টিপে বেয়ারাকে ঠান্ডা গলায় বলল, আমার ঘুম আসছে না, বড় খারাপ লাগছে। অধ্যায় 16। মেমোরিয়াল লাউঞ্জে তুমুল উত্তেজনা। অসহায় সামুদ্রিক তিমি মাছের কল্যাণে টাকা তোলা হচ্ছে। চারিদিকে বড় বড় পোস্টার, তিমি মাছদের বাঁচার অধিকার আছে, নোংরা রাশিয়ান তিমি শিকার বন্ধ করো। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে কত তিমি মারা পড়ছে তার পরিসংখ্যানও ঝুলছে জায়গায় জায়গায়। মেমোরিয়াল লাউঞ্জে 2টি মেয়ে সেজেগুজে চুমু খাওয়ার স্টল খুলে বসেছে। এদের চুমু খেলে $2 করে দিতে হবে। সেই ডলারটি চলে যাবে তিমি রক্ষার ফান্ডে। প্রচুর ডলার উঠছে। মেয়ে দুটি চুমু খেয়ে কুল পাচ্ছে না। আনিস অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমু খাওয়া দেখল। দীর্ঘদিন আমেরিকায় থেকেও কিছু কিছু জিনিসে এখনও সে ঠিক অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। কিসিং বুথ তার একটি। হ্যালো আনিস। আনিস তাকিয়ে দেখল ডাক্তার বায়ার, হাতে সাবমেরিন স্যান্ডউইচ, গাল ভর্তি হাসি। তিমি ফান্ডে কিছু দিয়েছ? এখনও না। একটা অ্যাডভাইস দিচ্ছি, ওই নীল স্কার্ট পরা মেয়েটিকে চুমু খেতে যেও না, সে নিশ্চয়ই দাঁত ব্রাশ করে না। ডাক্তার বায়ার ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। আনিস, তুমি কি লাঞ্চ খেতে যাচ্ছ? হ্যাঁ। আমি জয়েন করতে পারি তোমার সঙ্গে? তা পারো। আনিস তার প্রিয় জায়গাটিতেই গিয়ে বসলো। ভিড় নেই, সবাই জড়ো হয়েছে তিমি মাছদের সাহায্যের ব্যাপার দেখতে। ডাক্তার বায়ার অনবরত কথা বলে যেতে লাগলেন। আমেরিকানদেরকেও পছন্দ করে না, কিন্তু ওদের না হলেও আবার কারোর চলে না। আমেরিকানরা যদি 1 বছর কোনো ফসল না করে, তাহলে থার্ড ওয়ার্ল্ডে 1/4 লোক মরে ভূত হয়ে যাবে। মুখে সবাই বলে আগলি আমেরিকান, কিন্তু হাত পাততে হয় আগলি আমেরিকানদের কাছে। রাশানরা এবছর কত লক্ষ মেট্রিক টন গম কিনেছে জানো না? আন্দাজ করো তো। আনিস হুঁ হাঁ করে যাচ্ছিল। ডাক্তার বায়ার তাতেই খুশি। একটার পর একটা প্রসঙ্গ টেনে আনতে লাগলেন। একসময় আনিস বলল, আমাকে এখন উঠতে হয়, ক্লাস আছে কোনো? না, লাইব্রেরিতে যাব। 5 মিনিট বসো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আনিস তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। ডক্টর বায়ার বললেন, শুনলাম তুমি দেশে ফিরে যাচ্ছ। কেমিস্ট্রি চেয়ারম্যানের কাছে এরকম একটা চিঠি দিয়েছ। হ্যাঁ, অবশ্যই এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবু কারণ জানতে পারি কি? তুমি একজন ভালো টিচার এবং হাইলি কোয়ালিফাইড। খুব শিগগিরই টেনিওর পাবে, তারপর গ্রিন কার্ডের জন্য দরখাস্ত করতে পারবে। ডক্টর বায়ার, আমার এখানে ভালো লাগছে না। তোমাকে দোষ দেয়া যাচ্ছে না, এই জায়গার ওয়েদার অত্যন্ত খারাপ। তুমি বরং ক্যালিফোর্নিয়ার দিকে চলে যাও। ওয়েদার নয়। ডাক্তার বায়ার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, দেশটাই তোমার ভালো লাগছে না? জি না। এখানে যে ফ্রিডম আছে, সে ফ্রিডম তোমার নিজের দেশে আছে? না। এখানকার মতো অর্থনৈতিক নিরাপত্তা তোমার দেশে আছে? না, তাও নেই। দেখো আনিস, আমি অনেক বিদেশিকে দেখেছি পড়াশোনা শেষ করে দেশে চলে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। চলেও যায়, কিন্তু মাস 6 পরে আবার ছুটে আসে। স্বপ্নভঙ্গ বলতে পারো। আনিস কিছু বলল না। ডাক্তার বায়ার কফিতে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, তোমরা বিদেশিরা থাকো শামুকের মতো, বাইরের কারোর সঙ্গে মিশতে পারো না। এটা ঠিক নয়। আন্তর্জাতিক হতে চেষ্টা করা উচিত। পৃথিবীটাই হচ্ছে তোমার দেশ, এভাবে ভাবলে আর খারাপ লাগবে না। আনিস কোনো উত্তর দিল না। ডক্টর বায়ার হড়বড় করে বললেন, তুমি নিশ্চয়ই কিসিং বুথের মেয়ে দুটিকে চুমু খাওনি? খেয়েছো? না। এসো আমার সঙ্গে, চুমু খাবে। আমাদের কালচারকে দূরে ঠেলে রাখলে তো চলবে না। এসো তো দেখি। তবে নীল স্কার্ট পরা মেয়েটির থেকে দূরে থাকবে। আমি ঠিক করেছি ওই মেয়েটিকে একটি জাম্বো সাইজের অ্যাকোয়াফ্লাস টুথপেস্ট উপহার দেব। আনিসকে ডাক্তার বায়ারের সঙ্গে দোতলায় উঠে আসতে হলো। কিসিং বুথের নীল স্কার্ট পরা মেয়েটি নেই। অন্য মেয়েটির গলায় উজ্জ্বল রঙের একটি রুমাল, শঙ্খের মতো সাদা মুখ, শান্ত নীল চোখ। আনিসের মনে হলো যেন মালিশা দাঁড়িয়ে আছে। অনেকদিন মালিশাকে দেখা হয় না। কিসিং বুথের মেয়েটি আনিসের দিকে তাকিয়ে হাসলো। হাসিটি পর্যন্ত মালিশার মতো। ডক্টর বায়ার বললেন, দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে যাও। আনিস মন্ত্রমুগ্ধের মতো এগোলো। কাছাকাছি আসতেই চিনতে পারলো মেয়েটিকে।
তার ছাত্রী, কোর্স নাম্বার 502-তে আছে। মেয়েটি হাত বাড়িয়ে ঋণঋণে কণ্ঠে বলল, হ্যালো ডক। আনিস ঠিক করে ফেললো এক গাদা ফুল নিয়ে আজ সন্ধ্যাতেই আবার যাবে মালিশার খোঁজে। কি ফুল নেওয়া যায়? ডাউনটাউনে ফুলের দোকান কটা পর্যন্ত খোলা থাকে? অধ্যায় 17। নিশানাথবাবু 7 সকালে টেলিফোন করেছেন। হ্যালো শফিক, এক কাণ্ড হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। কি হয়েছে? কে যেন একটা গাড়ি কিনে পাঠিয়েছে, নীল রঙের একটা বই। কে পাঠিয়েছে? আরে কিছুই লেখা নেই। পরিচিত যারা আছে তাদের জিজ্ঞেস করেছেন? পরিচিতরা আমাকে গাড়ি দেবে কেন? ভুল টুল হয়নি তো? অন্যের গাড়ি ভুলে হয়তো দিয়ে গেছে। আমার নাম লেখা আছে। আরে বলেন কি? তুমি একবার আসবে শফিক, আমি মহা চিন্তায় পড়েছি। 1 ঘন্টার মধ্যে আসছি। জং বাহাদুরের কাণ্ড কারখানাও বলবো। নতুন কিছু করেছে নাকি? হ্যাঁ, না শুনলে আপনার বিশ্বাস হবে না। শালা বজ্জাতের হাড্ডি। তাই নাকি? গতকালকে ফস করে আমার পকেট থেকে নোট বইটা নিয়ে গেছে। আমাকে ভয় দেখাবার জন্য এরকম ভাব করছে যেন সে নোট বইটা খেয়ে ফেলবে। আরে বুঝুন অবস্থা। বাসায় থাকবেন, আমি আসছি। তুমি কি এক্ষুনি আসছো? একটু দেরি হবে। ল্যাবরেটরিতে গিয়ে ওদের সকালের খাবার দিয়েই আসবো। বাসায় থাকবেন আপনি। ভোর 9:35 ডক্টর লুইস শফিককে বললেন জং বাহাদুরকে নিয়ে ল্যাবরেটরি 1-এ যেতে। খাঁচা খুলতেই শান্ত ভঙ্গিতে জং বেরিয়ে এলো। গুটিসুটি হয়ে বসে রইল শফিকের কোলে। ডক্টর লুইস হেসে বললেন, এটি দেখছি খুব শান্ত স্বভাবের। খাঁচা থেকে বের করলে এরা খুব চিৎকার করে। ওদের একটা 6th সেন্স আছে, বুঝতে পারে কিছু একটা হবে। ডক্টর লুইস জং বাহাদুরের গায়ে 2টি ইঞ্জেকশন করলেন এবং শফিককে বললেন, একে এখন 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে। 3 নম্বর খাঁচায় রেখে দাও। শফিক দেখল জং বাহাদুর ঝিম মেরে গেছে, নড়াচড়া করছে না। খাঁচায় নামিয়ে রাখতে সে শান্ত ভঙ্গিতে মাঝখানে গিয়ে বসে রইল। শফিক বলল, এই বেটা, কি হয়েছে তোর? জং বাহাদুর দাঁত বের করল না, জিভ বের করে ভেঙচি দিল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ডক্টর লুইস, কি দিয়েছেন ওকে? হ্যাভি মেটাল পয়জনিং করা হয়েছে। রক্তের মধ্যে মার্কারির একটা সল্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও মারা যাবে 36 ঘন্টার মধ্যে। আমরা মেটাল পয়জনিংয়ের এফেক্ট লক্ষ্য করব। ব্লাড প্রেশার কি করে ফল করে সেটা মনিটর করা হবে। শফিকের গা কাঁপতে লাগলো। 3 নম্বর খাঁচার সামনে গিয়ে ভাঙা গলায় ডাকলো, জং বাহাদুর, জং বাহাদুর। জং বাহাদুর ঘাড় ঘুরিয়ে থাকলো। কি শান্ত দৃষ্টি। 2 নম্বর খাঁচার সবকটি বানর ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে জং বাহাদুরের দিকে। ওরা কি কিছু বুঝতে পারছে? ডক্টর লুইস এসে দেখলেন পিপুল ডাইলেটেড হতে শুরু করেছে। মুখ দিয়ে ফেনা ভাঙছে। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে আর রক্ত নিয়ে যেতে পারছে না। শফিক ক্লান্ত স্বরে বলল, ডক্টর লুইস, বড্ড খারাপ লাগছে আমার। শফিকের চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। জং বাহাদুর তাকাচ্ছে শফিকের দিকে। শফিক মৃদু স্বরে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডক্টর লুইস অবাক হয়ে তাকিয়ে রইলেন। সেন্টিমেন্টাল ইন্ডিয়ানস। সিলি সেন্টিমেন্টের জন্যই ওদের কিছু হয় না। চাইনিজ পোস্ট ডক্টরিও চোখ বড় বড় করে তাকিয়ে আছে শফিকের দিকে। সে অস্পষ্ট স্বরে চাইনিজ ভাষায় কী যেন বলল। নিশ্চয়ই কোনো ইস্টার্ন ফিলোসফি। রাবিশ। এসব সেন্টিমেন্টাল ইন্ডিয়ানদের নিয়ে মুশকিল। এরা বড় ঝামেলা করে। শফিক জং বাহাদুরের খাঁচায় শিখ 2 হাতে ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জং বাহাদুর মনে হলো এগিয়ে আসছে তার দিকে। শফিক চেঁচিয়ে কেঁদে উঠল। অধ্যায় 18। মিস মালিশা, তোমার কি রাতে ঘুম হয়নি? না, স্নায়ু উত্তেজিত হয়েছিল, সেই জন্য এই হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে কোনো একটা সিডাটিভের ব্যবস্থা করার প্রয়োজন ছিল। ভুলটা আমার। মালিশা চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অ্যাটর্নির দিকে। অল্প বয়সী এই ছোকরাকে বেশ লাগছে তার। সে বলল, আমি তোমার নাম ভুলে গেছি। আম সরি। আমার নাম ডেনিস বেয়ার। তুমি আমাকে বিল ডাকতে পারো। বিল? একটা বুইক গাড়ি পাঠাবার কথা বলেছিলাম, পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কি কিছুই লেখা নেই তো? না, কিন্তু মিস মালিশা, কাউকে গিফট দেওয়ার প্রধান আনন্দ তোই হচ্ছে গিফট পেয়ে সে কেমন খুশি হলো তা জানা, ঠিক নয় কি? মালিশা জবাব দিল না। ডেনিস বেয়ার মিটমিট করে হাসতে লাগলো। মালিশা বলল, হাসছো কেন? আজকে ন্যাশনাল ইনকোয়ারিতে তোমার ছবি ছাপা হয়েছে। তুমি বিখ্যাত হতে শুরু করেছ। মালিশা ক্লান্ত স্বরে বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি কোথাও যেতে চাই না। মিস মালিশা, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে আজকে একবার তোমাকে যেতেই হবে। ঘণ্টাখানিকের বেশি লাগবে না, অনেস্ট। মালিশা জবাব দিল না। ডেনিস বেয়ার একটা সিগারেট ধরিয়ে হাসি মুখে বলল, সেখান থেকে যাব চেস ম্যানহাটনে। কথা দিচ্ছি 30 মিনিটের মধ্যে সব ঝামেলা চুকিয়ে ফেলবো। আজ না গেলে হয় না? না, আজকে যেতেই হবে। ডলার একটা চমৎকার জিনিস, পৃথিবীর মধুরতম শব্দের একটি, কিন্তু শব্দটি মধুময় রাখার যন্ত্রণাও কম নয়। প্রকাণ্ড একটি 4 ডোর শেভরোলে গাড়ি হোটেলের সামনে দাঁড়িয়েছিল। গাড়ির পেছনের সিটে মধ্যবয়সী একজন ভদ্রলোক একটি সামার কোট পরে বসে আছেন।
ডেনিস বেয়ার মৃদুস্বরে বলল, ওর নাম জিম। তুমি যখনই বাইরে যাবে ও ছায়ার মতো থাকবে তোমার সঙ্গে, ও তোমার বডিগার্ড, খুব এফিশিয়েন্ট লোক। মালিশা ক্লান্ত স্বরে বলল, আমার এসব দরকার ছিল না। দরকার আছে। গাড়িতে উঠে মালিশা বলল, আমার যেন কেন কিছুই ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না। সন্ধ্যাবেলা অপেরা দেখতে চাও? টিকিট পাওয়া যাবে। ডলার দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস পাওয়া যায়, তাই কি? হ্যাঁ। তুমি কি চাও বলবে, আমি ব্যবস্থা করব। ডলারের মতো চমৎকার জিনিস পৃথিবীতে কি আছে? ডলারের মতো চমৎকার জিনিস পৃথিবীতে নেই না? না। মালিশার মনে হলো তার জ্বর আসছে, কিছুই ভালো লাগছে না। গায়ের সঙ্গে গা ঘেঁষে জিম বসে আছে। লোকটি মূর্তির মতো। সমস্ত রাস্তায় একবার শুধু বলল, চমৎকার ওয়েদার মিস মালিশা। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে 2 ঘন্টার মতো লাগলো। মালিশাকে তেমন কিছু করতে হলো না, শুধু চুপচাপ বসে থাকা, মাঝে মাঝে 2-1টা ফর্মে সই করা। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও মিনিট 10-এর কথাবার্তা বলতে হলো। 2 ঘন্টা বসে মালিশার প্রচণ্ড মাথা ধরে গেল। চেস ম্যানহাটনে যাবার পথে ডেনিস বেয়ার শান্ত স্বরে বলল, মিস মালিশা, আমি বুঝতে পারছি তোমার খুব বিরক্তি লাগছে, কিন্তু উপায় নেই। চেস ম্যানহাটনে আজ না গেলে হয় না? না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মালিশা চুপ করে গেল। জিম বলল, ওয়েদার চমৎকার, তাই না মিস্টার বেয়ার? ডেনিস বেয়ার সে কথার জবাব না দিয়ে মালিশার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মনে হয় আইবিএমে তোমার যে শেয়ার আছে সেগুলি বিক্রি করে ফেলা উচিত। আইবিএম ফল করতে শুরু করেছে। তুমি কি ওয়াল স্ট্রিট জার্নাল পড়ো? না, এখন থেকে নিয়মিত পড়বে। আমি একজন অ্যানালিস্টও ঠিক করে রেখেছি, সে সপ্তাহে একদিন এসে তোমাকে ওয়াল স্ট্রিটের ব্যাপারগুলো এক্সপ্লেইন করবে। মালিশা শুকনো গলায় বলল, গাড়িটা একটু রাখতে বলো, আমার বমি আসছে। গাড়ি থামবার আগেই মুখ ভর্তি করে বমি করলো মালিশা। আই এম সরি। সরি হবার কিছুই নেই। এখন কি ভালো লাগছে? না, বড্ড খারাপ লাগছে। প্লিজ আমাকে হোটেলে নিয়ে চলো। অধ্যায় 19। ইন্টারস্টেটে আসামাত্র হাইওয়ে পেট্রোল পুলিশ গাড়ি থামালো। ফার্গো মুড়হেড এলাকায় তুষারঝড় হবার সম্ভাবনা, প্রচুর বরফ পড়ছে। হাইওয়ে ক্লোজ করে দেয়া হয়েছে। টম নেমে এলো গাড়ি থেকে। অফিসার, আমাকে যেতেই হবে। এই মেয়েটির বাবা মারা যাচ্ছে। এই সময় মেয়েটির তার বাবার কাছে থাকা দরকার। রাস্তা অত্যন্ত খারাপ, অনেক গাড়ি স্কিড করে পথের পাশে পড়ে আছে। আমি খুব কেয়ারফুল ড্রাইভার। 20 মাইলের উপর স্পিড তুলব না, প্লিজ অফিসার, প্লিজ। তুমি বুঝতে পারছো না, দারুণ রিস্কি ব্যাপার। অফিসার প্লিজ, এই মেয়েটিকে আমি যে করেই হোক তার বাবার কাছে নিয়ে যেতে চাই। গাড়ি চলছে খুব ধীর গতিতে। টম সমস্ত ইন্দ্রিয় সজাগ করে স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে আছে। সে একসময় শান্ত স্বরে বলল, ভালো মতো কম্বল জড়িয়ে নাও রুন, হিটিং কাজ করছে না। রুন কি পায়ের ওপর কম্বল টেনে দিল, কোনো কথা বলল না। টম নিচু ভলিউমে একটি ক্যাসেট চালু করেছে। রাতের বেলা গাড়ি চালাতে হলে ঘুম তাড়াবার জন্য এটা করতে হয়। মিষ্টি সুরে পোলকা বাজছে। রুনকি জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে। মাইলের পর মাইল ফাঁকা মাঠ, বরফের চাদরে ঢাকা পড়েছে সব। কি ভয়ঙ্কর সুন্দর। অধ্যায় 20। আনিস এসেছে একা একা। তুষারপাত হচ্ছে, রাস্তা জনমানব শূন্য। থার্মোমিটারের পারদ নিচে নামতে শুরু করেছে। স্ট্রিট লাইটের আলো অস্পষ্ট হয়ে আসছে। কে জানে তুষার ঝড় হবে কিনা। উত্তর দিক থেকে বাতাস দিচ্ছে, লক্ষণ মোটেই ভালো নয়। আনিস এমিলি জোহানের ঘরের কড়া নড়ল। এমিলি জোহান, তুমি কি আমাকে চিনতে পারছো? মেমোরিয়াল ইউনিয়নে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, চিনতে পারছি। খুব কম মানুষের সঙ্গে আজকাল আমার দেখা হয়, আমি সবাইকে মনে রাখি। আমি একটা মেয়ের খোঁজ করছিলাম, মালিশা গিলবার্ট। ওকে আমার বিশেষ প্রয়োজন। এমিলি জোহান শান্ত স্বরে বললেন, তুমি কি ওর জন্য গোলাপ ফুল এনেছিলে? ল্যান্ডলেডি আমাকে বলেছিল। আনিস জবাব দিল না। এমিলি জোহান থেমে থেমে বললেন, আমরা আমেরিকানরা খুব অদ্ভুত জাত। যখন কোনো কিছু চাই, মন প্রাণ দিয়ে চাই। যখন সেই জিনিসটি পাওয়া যায়, তখন জীবন অর্থহীন হয়ে যায়। আনিস কিছু বুঝতে পারল না। এমিলি জোহান থেমে থেমে বললেন, মালিশা গিলবার্ট ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। দীর্ঘ বিরতিহীন ঘুম। আনিস, তুমি কি আমার ঘরে এসে বসবে? নক্ষত্র নিয়ে আমি একটা চমৎকার কবিতা লিখেছি। আনিস বেরিয়ে এলো। বরফে বরফে চারিদিক ঢাকা পড়ে গেছে। একটি পরাজিত শহর। তুষার ঝড় হবে, নিশ্চয়ই তুষার ঝড় হবে। আনিস পায়ে হেঁটে বাড়ির পথ ধরল। ভূতে পাওয়া শহরের জনশূন্য পথঘাট। কি অদ্ভুত লাগে হাঁটতে। ব্রডওয়ের কাছে ছাতা মাথায় একটি রোগা মেয়েকে দেখা গেল। সিগারেটের আলোয় তার ক্লান্ত মুখ চোখে ভাসল ক্ষণিকের জন্য। মেয়েটি ক্ষীণস্বরে বলল, হ্যালো মিস্টার, কি ন্যাস্টি ওয়েদার। আনিস জবাব দিল না। মেয়েটি থেমে থেমে বলল, আজ রাতের জন্য তোমার কোনো ডেট লাগবে? না ধন্যবাদ। মেয়েটি এগিয়ে এলো তবু। মুখের সিগারেট দূরে ছুঁড়ে ফেলে
সরু গলায় বলল, তুমি কি আমার জন্য এক মগ বিয়ার কিনবে? কি দুঃসহ শীত! একদিন এই দুঃসহ শীত শেষ হবে, আসবে রোদ, উজ্জ্বল সামার। ছুটি কাটানোর জন্য আমেরিকানরা গাড়ি নিয়ে আসবে হাইওয়েতে। মন্টানা, সল্ট লেক, ইয়েলোস্টোন পার্ক, কত কিছু আছে দেখবার। সামারের রাতগুলি এরা বনের ধারে তাঁবু খাটিয়ে কাটাবে। প্রচণ্ড জ্যোৎস্না হবে রাতে। যুবক যুবতীদের বড্ড বনে যেতে ইচ্ছে করবে।